ভালো আছেন স্যার? Alhamdulillah. Welcome everyone to our lecture 7 of Critical Theories and Literary Criticism. আজকে আমরা ফোকাস করছি Aristotle's Poetics, chapter 25 to 26. অলরেডি গত ক্লাসে আমরা কিছু ধারণা নেওয়ার চেষ্টা করেছিলাম, যেহেতু গত ক্লাসে আমাদের ফোকাস ছিল দুটো লেকচার একসাথে শেষ করা, সেটা সম্ভব হয়নি ভলিউমের কারণে। আজকে আমরা একই সাথে লেকচার 7 এবং অ্যারিস্টটলের পোয়েটিক্স এটা একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। ক্লাসের শুরুতে অন্যরা আসতে আসতে আমরা গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেগুলো একটু রিভাইজ করি। ক্লাসের শেষের দিকে আমরা যখন লেকচার 7 শুরু করতে গেলাম, তখন আমরা এই স্লাইডটা, সেকেন্ড স্লাইডটা আমরা শুরু করেছিলাম। আমাদের এই স্লাইডের আলোচনার বিষয় ছিল রাইটিং পোয়েট্রি, critical difficulties and the solutions. কবিতা লিখতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় কবিদের, এবং অ্যারিস্টটল সেই সব সমস্যাগুলোর সমাধান দিতে চাচ্ছেন। আপনারা কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। Aristotle next tackles critical difficulties that a poet may face. একজন কবি যখন কবিতা লিখতে বসেন তখন উনি কি কি জটিলতার সম্মুখীন হন। এখন কবিতা আবার আমরা রিভাইজ করি। অ্যারিস্টটল কবিতার সংজ্ঞা কিভাবে দিয়েছেন? অ্যারিস্টটলের মতে কবিতা হচ্ছে ইমিটেশন অফ রিয়ালিটি, বাস্তব জীবনের অনুকরণ। বাস্তবতাকে অনুকরণ করে, জীবনকে অনুকরণ করে আমরা সেটিকে যদি শৈল্পিকভাবে উপস্থাপন করতে পারি, ইফ উই ক্যান imitate reality and present it artistic in an artistic way, যেটাকে মাইমেসিস উনি বলছেন। মাইমেসিস মানে হচ্ছে বাস্তবতাকে শৈল্পিক উপায়ে উপস্থাপন করা, বাস্তবতাকে অনুকরণ করে শৈল্পিক উপায়ে in an artistic way we need to represent it. এখন কথা হচ্ছে কিভাবে কিভাবে অনুকরণ করলে ভালো হয়, এবং অনুকরণ করতে গিয়ে জটিলতার প্রশ্ন হচ্ছে এটাই যে কিভাবে আসলে অনুকরণ করা উচিত। যখনই এই ক্রিটিক্যাল ডিফিকাল্টিজ আসে যে হাউ টু কন্ডাক্ট দ্য মাইমেসিস, আমরা কিভাবে বাস্তবতাকে অনুকরণ করব, তখন অ্যারিস্টটল নেমস থ্রি মেজর সলিউশন। উনি তিনটা সলিউশন দিচ্ছেন। অ্যারিস্টটল ইজ প্রপোজিং থ্রি মেজর সলিউশন for poets in attempting to imitate action and life. পোয়েট্রি মানেই হচ্ছে ইমিটেশন অফ অ্যাকশন অ্যান্ড লাইফ, ইমিটেশন অফ রিয়েলিটি। এখন কথা হচ্ছে কিভাবে ইমিটেশন করা যায়। তিন ভাবে ইমিটেশন করা যায়। অ্যারিস্টটল ইজ প্রপোজিং থ্রি ওয়েজ। নাম্বার এ, the poet must imitate either things as they are, things they are thought to be, or things as they ought to be. তিন ভাবে বাস্তবতাকে, হিউম্যান লাইফ অ্যান্ড অ্যাকশনকে অনুকরণ করা যায়। প্রথম উপায় হচ্ছে অ্যাজ দে আর। হিউম্যান অ্যাকশন, হিউম্যান লাইফ কবি যেভাবে দেখছেন ঠিক ওইভাবেই, অ্যাজ ইট ইজ, হুবহু জীবনকে যেমন দেখছেন হুবহু ওইভাবেই জীবনকে উপস্থাপন করা। আরেকটা পদ্ধতি হচ্ছে হাউ লাইফ ইজ থট টু বি। সাধারণত মানুষ হিউম্যান অ্যাকশন, হিউম্যান লাইফ সম্পর্কে কি ধারণা পোষণ করে? সাধারণ মানুষ, 8-10 জন জনগণ, মোস্ট অফ দ্য পিপল, হোয়াট ডু দে থিঙ্ক? তাদের মতে হিউম্যান অ্যাকশন অ্যান্ড হিউম্যান লাইফ কেমন? হাউ দে থট টু বি। লোকে কি ভাবছে, জনগণ কি ভাবে।
or things they ought to be, or কেমন হওয়া উচিত, হিউম্যান অ্যাকশন হিউম্যান লাইফ কেমন হওয়া উচিত। এখানে জীবনের একটা আইডিয়াল পয়েন্ট অফ ভিউ পোয়েট আমাদের সামনে উপস্থাপন করতে চাইবেন। তাহলে তিন ভাবে হিউম্যান অ্যাকশন অ্যান্ড হিউম্যান লাইফকে অনুকরণ করা যায়। হিউম্যান লাইফ অ্যান্ড অ্যাকশন অ্যাজ দে আর, যেমন আছে তেমনই, অ্যাজ দে আর থট টু বি, মানুষজন যেমন মনে করে, জনগণ যেমন মনে করে, অর অ্যাজ দে অট টু বি, অথবা যেমন হওয়া উচিত, যেমন হওয়া উচিত। সাধারণত when we will try to imitate human action and life as they are, তখন সে যেমন তেমনই ওইভাবে পোর্ট্রে করা হয়। যখন thought to be, তখন সাধারণত যেমন তার থেকে একটু খারাপ ভাবে উপস্থাপন করা হয়, কারণ জনগণ যখন সেটাকে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখবে তখন দোষ ত্রুটি বেশি চোখে পড়বে, যেমন তার থেকে একটু দুর্বল ভাবেই রিপ্রেজেন্ট করা হবে। এবং এটা কি স্যার ফাইনালি, কমেডির ক্ষেত্রে এরকমটা করা হয়ে থাকে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা কানেক্ট করব পরে। অ্যান্ড অ্যাজ দে অট টু বি, এবং হিউম্যান অ্যাকশন হিউম্যান লাইফ কেমন হওয়া উচিত, তার মানে যেমন আছে তার থেকে একটু বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করা, এমন হওয়া উচিত। একটা স্ট্যান্ডার্ড আমাদের সামনে কবিরা তুলে দেন যে হিউম্যান অ্যাকশন হিউম্যান লাইফ এমন হওয়া উচিত। অট মানে হচ্ছে হওয়া উচিত, ইট শুড বি জাস্ট লাইক দ্যাট। ওকে, নেক্সট পয়েন্টে আসি। দ্য পোয়েট মাস্ট ইমিটেট ইন অ্যাকশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। পোয়েট যখন বাস্তবতাকে অনুকরণ করবেন তখন সেই অনুকরণটা হতে হবে অ্যাকশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ইন অ্যাকশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ভাষার মাধ্যমে বাস্তবতাকে অনুকরণ করা হতে পারে, অথবা অ্যাকশন কার্যক্রমের মাধ্যমে বাস্তবতাকে অনুকরণ করা হতে পারে। মানে বাস্তবতা যেমন সেটাকে ভাষার মাধ্যমে আর্টিস্টিক ওয়েতে রিপ্রেজেন্ট করা হতে পারে, অথবা বাস্তব জীবনে মানুষরা যেসব অ্যাকশনে লিপ্ত হয়, হিউম্যান অ্যাকশন, সেটাকে ইমিটেট করা হতে পারে। দ্য ল্যাটার মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, দ্য ল্যাটার মাস্ট বি কারেন্ট টার্মস। আর যদি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় তাহলে অবশ্যই সেটা আধুনিক ভাষা হতে হবে, প্রচলিত আধুনিক ভাষা হতে হবে। অপ্রচলিত পুরাতন মানধাতার আমলের ভাষা দিয়ে কবিতা লিখলে সেটা কিন্তু সফল হবে না, সেটা কিন্তু অনুকরণ ভালোভাবে হবে না। অর মেটাফোর্স, যেটা গত ক্লাসে আমরা বলেছিলাম, মেটাফোর্স, কবিকে অবশ্যই সাবধান হতে হবে মেটাফোর ইউজের ক্ষেত্রে। মাঝে মাঝে রেয়ার ওয়ার্ডস ইউজ করা যেতে পারে, তবে খেয়াল রাখতে হবে যখনই কবিতায় ভাষা ব্যবহার করা, ভাষার প্রশ্ন আসে, ভাষাটা যেন প্রচলিত ভাষা হয়, 8-10 জন মানুষ যেন বুঝতে পারে, সাধারণ মানুষজন, সাধারণ জনগণ যেন সেই ভাষা, সেই শব্দগুলো যেন বুঝতে পারে। এবং মেটাফোরটা এমন হবে যে মানুষ যেন মেটাফোরের পিছনে যে আইডিয়া, কনসেপ্ট, ইউনিফাইড আইডিয়া, সেটাকে যেন ক্যাপচার করতে পারে। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যাতে মানুষজন সেই মেটাফোরকে ধরতে পারে, বুঝতে পারে। দুটো পুরোপুরি আনলাইক থিংস, টু কমপ্লিটলি আনলাইক থিংস, দে মাস্ট বি ইউনাইটেড থ্রু আ কনসেপ্ট। এই কনসেপ্টটা সাধারণ মানুষকে বুঝাতে হবে। মানুষকে যদি না বোঝানো যায় তবে কিন্তু সেটা ব্যর্থ। ভুল কখন হয়? এরর কাম when the poet imitates incorrectly. কবি যখন ভুলভাবে বাস্তবতাকে, বাস্তব জীবন, মানব জীবন অথবা মানুষের কার্যক্রমকে অনুকরণ করে। ইমিটেশনে যখন ভুল হয়, নকল করতে, অনুকরণ করতে যখন ভুল হয়, তখন কিন্তু সেটা কবিতার ব্যর্থতা, একটা কবিতা ব্যর্থ হয়ে যায়। এরর্স কাম when poet imitates incorrectly. অনুকরণ করাটা যখন ভুল হয়ে যায় তখন কিন্তু কবিতা ব্যর্থ হয়ে যায়। অনুকরণে ভুল কিভাবে হতে পারে? সবচেয়ে বড় ভুল হচ্ছে আর্টিস্টিক ডেফিসিয়েন্সি। যদি সেই অনুকরণে কোনো শিল্প না থাকে, অনুকরণটা যদি শৈল্পিক না হয়, শুধু
দায় সারা অনুকরণ করাটা যথেষ্ট না। জীবনকে, বাস্তবতাকে, কার্যক্রমকে অনুকরণ করতে হবে, কিন্তু সেইটাতে শিল্প থাকতে হবে। যদি সেটা শৈল্পিক না হয় তাহলে কিন্তু সেটাকে আমরা কবিতা বলতে পারি না। যদি আর্টিস্টিক ডেফিসিয়েন্সি থাকে তাহলে সেটা শুরুতেই ব্যর্থ, একদম গোড়াতেই গলদ। আর্টিস্টিক ডেফিসিয়েন্সি থাকা যাবে না। রিপ্রেজেন্টেশন ইজ নট আর্টিস্টিক এনাফ। যদি শিল্প না থাকে তাহলে কিন্তু সেটা কবিতা হবে না। শিল্প, এখন শিল্প কি, শৈল্পিক কি, এটা কিন্তু একটা খুবই ক্রুশাল কোয়েশ্চেন। হোয়াট ইজ আর্ট? এখানে আর্ট বলতে অ্যারিস্টটল কি বোঝাতে চাচ্ছেন এটা আপনারা একটু চিন্তা করতে থাকেন, আমরা আগাতে থাকি। যদি কবি বাস্তবতাকে ভুলভাবে অনুকরণ করেন, ইফ দ্য ইমিটেশন ইজ ইনকারেক্ট, ইফ দ্য মাইমেসিস প্রসেস ইজ ইনকারেক্ট, দেন ইট ডিস্ট্রয়স দ্য এসেন্স অফ দ্য পোয়েম। পুরো কবিতাটার যে মাধুর্য, মর্যাদা এবং পুরো কবিতাটার অর্থটাই ধ্বংস হয়ে যায়, পুরো কবিতার মানেটাই নষ্ট হয়ে যায়। And when the poet accidentally makes an error, কিন্তু সেই ভুলটা যদি অ্যাক্সিডেন্টাল হয়, কেমন অ্যাক্সিডেন্ট? তথ্যে যদি কোনো ভুল থাকে, which does not ultimately sabotage the entire work, কিন্তু এটা হচ্ছে ছোট ভুল। ফ্যাকচুয়াল অর ইনফরমেশনে যদি ভুল থাকে, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল এরর। এটা অতটা বেশি সিরিয়াস না। যদি অ্যাক্সিডেন্টাল এরর হয়, এটা কিন্তু পুরো কাজটাকে নষ্ট করে দেয় না, বরং ইমিটেশন যদি ভুল হয় তাহলে কিন্তু পুরো জিনিসটাই নষ্ট হয়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে আর্টিস্টিক ডেফিসিয়েন্সি থাকা যাবে না। সবসময় পোর্ট্রায়ালটা হতে হবে আর্টিস্টিক, আর্টিস্টিক ওয়েতে পোর্ট্রে করতে হবে, মাস্ট। সো দ্য অনলি এরর দ্যাট ম্যাটার্স ইজ, এখন যে ভুলটা সবচেয়ে বেশি সিরিয়াস সেটা হচ্ছে এরর ইন আর্টিস্টিক ডেফিসিয়েন্সি। শিল্প যদি না থাকে, যদি শৈল্পিক উপস্থাপন না হয়, সেক্ষেত্রে কিন্তু কবিতা হবে না। তাহলে অ্যারিস্টটল বলছেন কবিতা হচ্ছে কি? কবিতা, হোয়াট ইজ পোয়েট্রি? পোয়েট্রি ইজ দ্য ইমিটেশন অফ হিউম্যান অ্যাকশন অ্যান্ড লাইফ। মানুষের জীবনকে এবং মানুষের কার্যক্রম, মানুষের কাজকে অনুকরণ করে সেটাকে শৈল্পিকভাবে উপস্থাপন করতে হবে। দিস ইজ পোয়েট্রি। দিস ইজ পোয়েট্রি। পোয়েট্রি ইজ দ্য মাইমেসিস অফ রিয়ালিটি, আর্টিস্টিক ইমিটেশন অফ হিউম্যান অ্যাকশন অ্যান্ড হিউম্যান লাইফ। এখন সেই অনুকরণটা তিন ভাবে করা যায়। অ্যাজ দে আর, হিউম্যান অ্যাকশন, হিউম্যান লাইফ যেমন আছে তেমনই, অ্যাজ ইট ইজ, একদম ডকুমেন্টারি যেভাবে হুবহু যা দেখছে সেটাকেই উপস্থাপন করে তেমন। ইমিটেশন অ্যাজ দে আর, ইমিটেশন অ্যাজ দে আর থট টু বি, জনগণ যেটা মনে করে, বেশিরভাগ মানুষ হিউম্যান অ্যাকশন, হিউম্যান লাইফ সম্পর্কে যে ধারণা পোষণ করে সেটা। অর অ্যাজ দে অট টু বি, অথবা হিউম্যান অ্যাকশন, হিউম্যান লাইফ যেমন হওয়া উচিত, হাউ ইট শুড বি, হাউ ইট ইজ সাপোজ টু বি, হাউ ইট অট টু বি, কেমন হওয়া উচিত। কিন্তু আমরা ইমিটেশন যেভাবেই করি, ইমিটেশনটা হতে হবে কারেক্ট ইমিটেশন উইথ আর্টিস্টিক কোয়ালিটি। আর্টিস্টিক ডেফিসিয়েন্সি যদি থাকে, আর্টিস্টিক ল্যাকিংস যদি থাকে, তাহলে কিন্তু সেটা ব্যর্থ কবিতা। আমরা থ্রি ইমিটেটিভ পারপাসে আসি। এই যে তিন ভাবে বললাম, যে তিন ভাবে বাস্তবতাকে অনুকরণ করা যায়। থ্রি ইমিটেটিভ পারপাস মানে তিন ভাবে বাস্তবতাকে ইমিটেট করা যায়, অনুকরণ করা যায়, নকল করা যায়। It is also significant for the reader to understand that in neither case does an error of detail necessarily affect the quality of the poem unless it perverts the essence of the piece. কবিতায় যদি ছোটখাটো ভুল, যেমন ইনফরমেশন বা তথ্যে ভুল থাকে, তাহলে কিন্তু সেটা কবিতাকে অতটা বেশি তার অঙ্গহানি করে না। কবিতাটাকে তাহলে কিন্তু, যদি ছোটখাটো ভুল থাকে, ইনফরমেশন, তথ্যে ভুল থাকে, তাহলে কিন্তু কবিতা ওইভাবে নষ্ট হয় না, বরং
কবিতার এসেন্স তখনই নষ্ট হয়ে যায় যখন সেটাতে শিল্পের যথেষ্ট অভাব থাকে। only if the author makes a fundamental error, এটা গত স্লাইডেই যেটা বললাম, সেকেন্ড স্লাইডে, only if the author makes a fundamental error in the type of imitation, যদি ইমিটেশনে যদি ভুল হয়, এটা হচ্ছে সিরিয়াস মিস্টেক। ইনফরমেশনে ভুল থাকলে দ্যাট ইজ, কিন্তু ইমিটেশনে যদি ভুল থাকে, ফান্ডামেন্টাল এরর, মৌলিক ভুল এটা, তাহলে কিন্তু দ্য ফাইনাল ওয়ার্ক ইজ আলটিমেটলি কম্প্রোমাইজড। পুরো কবিতার উদ্দেশ্যটাই কিন্তু ব্যাহত হয়, মানে কবিতাটা ব্যর্থ হয়ে যাবে যদি ইমিটেশনে ভুল থাকে। অ্যারিস্টটল পয়েন্টস আউট দ্যাট every work of art can be distilled to its essence. শিল্পকর্ম, যে কোনো শিল্পকর্ম, প্রত্যেকটি শিল্পকর্ম, এটাকে আমরা সামারাইজ করতে পারি, সারমর্ম বের করতে পারি এর এসেন্স, এর যে সার বস্তু, এর যে মূল কথা, মূল বক্তব্য, সেন্ট্রাল কনসেপ্ট, এটা কিন্তু আমরা বের করতে সক্ষম হব যদি এটা একটা সাকসেসফুল পোয়েট্রি হয়। Every work of art can be distilled to its essence. প্রতিটা শিল্পকর্মেরই একটা সারমর্ম আছে, সার বস্তু আছে। মিনিং ইটস পারপাস অফ ইমিটেশন। এসেন্স মানে কি? এসেন্স মানে হচ্ছে নির্যাস, একদম মূল সার বস্তু, সেন্ট্রাল কনসেপ্ট। হোয়াট ইজ দ্যাট সেন্ট্রাল কনসেপ্ট? হোয়াট ইজ দ্যাট এসেন্স? ইটস পারপাস অফ ইমিটেশন। কেন বাস্তবতাকে ইমিটেট করছে, কেন বাস্তবতাকে অনুকরণ করা হচ্ছে? হোয়াট ইজ দ্য পারপাস অফ ইমিটেশন? যখনই একজন কবি কবিতা লিখছে, মনে রাখবেন, যখনই একজন কবি কবিতা লেখে, সে কিন্তু অনুকরণ করে, বাস্তবতাকে অনুকরণ করে। কবিতা লেখা মানেই হচ্ছে বাস্তবতাকে অনুকরণ করা। মানুষ কিন্তু একেবারে পুরোপুরি নতুন বিষয় নিয়ে কবিতা লিখতে অক্ষম, সে কিন্তু পারবে না। একেবারে নতুন বিষয়, 100% নিউ টপিক, যেটা গত ক্লাসে জোনায়েদ বললো যে কেউ যদি নতুন বিষয় লিখতে চায়, অ্যাট বেস্ট 50-50, অ্যাটলিস্ট 50%, যেটা আমরা আমাদের নলেজ অ্যাকর্ডিং টু আওয়ার ক্যাপাসিটি, আমরা কিন্তু যখনই কোনো কিছু লিখি একেবারে নতুন, টোটালি ড্রামাটিক নিউ, টোটালি নিউ কোনো কিছু লেখা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাটলিস্ট 50% আমাদের পুরাতন জিনিস থাকে, পুরাতন কিছু থাকেই। যখনই আমি পুরাতন কিছু লিখছি যেটা অলরেডি সবাই জানে, ভালো করে খেয়াল করেন, when I am writing something that everyone knows, সবাই জানে সেই জিনিসটা আপনি যখন কবিতার মধ্যে লিখছেন, আপনি কিন্তু অনুকরণ করছেন, ইউ আর ইমিটেটিং। আপনি যদি ইমিটেট না করেন তাহলে কিন্তু সাধারণ মানুষজন, তারা যে জানে, এটা তাদের সেন্সে কিন্তু আসবে না। আপনাকে ওইভাবে প্রপারলি ইমিটেট করতে হবে, নাহলে তো সাধারণ মানুষজন, পাঠকরা, তাহলে কিন্তু তারা ফিল করতে পারবে না, তাদের সেন্সেই আসবে না। এখন তারপর আপনি, স্যার, যদিও বা মনে করেন যে এখানে অ্যারিস্টটলের সময়কালীন বেশিরভাগই আর সাহিত্য বলতে কবিতাকেই বোঝানো হয়েছে, কিন্তু বর্তমানে তো আমরা এই কবিতা জগৎ থেকে বের হয়ে ড্রামা বা সিনেমা বা মানে গল্প অ্যানাদার স্টোরিতে আর কি বিভক্ত হয়েছি। সেক্ষেত্রেও তো দেখা যায় যে ইমিটেট ছাড়া সেটা হচ্ছে না। তো হবে না তো। আপনি আপনি এমন এমন একটা নাটক বানালেন যেটা কেউ বোঝে না, এমন কিছু দিলেন যা টোটালি নিউ, মানে অন্য জগতের কিছু, সেটা কি হিট হবে আপনার মনে হয়? মানুষ তো অবশ্যই বুঝতেই পারবে না। একটা জায়গায় তো আপনাকে মানুষের সাথে কমন রাখতে হবে, একটা জায়গায় তো আপনাকে নকল করতে হবে, তাই না? ইমিটেট করতে হবে। কিন্তু আপনি কেন ইমিটেট করছেন? আপনার ইমিটেট করার উদ্দেশ্য থাকতে পারে ইদার নাম্বার ওয়ান, আপনি ক্রিটিসাইজ করছেন, সমাজে কোনো একটা ভুল আছে, অসঙ্গতি আছে, আপনি সেটা দেখিয়ে দিচ্ছেন, অথবা আপনি সেটাকে প্রশংসা করছেন, অথবা আপনি সংশোধন করতে চান, অথবা আপনি শুধুই পচাতে চান, শুধুই ধিক্কার জানাতে চান। আপনার পারপাসটা কি? প্রতিটা শিল্পকর্মের একটা পারপাস থাকে। দেয়ার ইজ এ পারপাস অফ ইমিটেশন।
উদ্দেশ্যটা কি? এই যে সে বাস্তবতাকে কিছুটা হলেও অনুকরণ করছে, কিছুটা হলেও শিল্পী বাস্তবতাকে অনুকরণ করে। এখন ওইটুকু অনুকরণের উদ্দেশ্যটা কি? সেইটাই হচ্ছে শিল্পকর্মের মূল এসেন্স, একদম সেন্ট্রাল কোর আইডিয়া। এটাই হচ্ছে শিল্পকর্মের একদম গোড়ার আইডিয়া। অ্যারিস্টটল পয়েন্টস আউট দ্যাট এভরি ওয়ার্ক অফ আর্ট, প্রতিটি শিল্পকর্ম, এটাকে আমরা উই ক্যান ডিস্টিল ইট, আমরা এটাকে একদম পরিশ্রুত করতে পারি, এটার একদম নির্যাসটা বের করে আনতে পারি, এসেন্স, মিনিং ইটস পারপাস অফ ইমিটেশন। শিল্পকর্মে বাস্তবতাকে এইভাবে অনুকরণ করা হলো, কেন অনুকরণ করা হলো, কারণটা কি? শিল্পী এই শিল্পকর্মটা তৈরি করলেন, এখানে তো বাস্তবতা 10% হইলেও 5% হইলেও কিছুটা হলেও অনুকরণ আছে, সেটা কেন করলেন? পারপাস অফ ইমিটেশনটা যদি আমরা বের করতে পারি, তাহলেই আমরা এটাকে বলতে পারি শিল্পকর্মের নির্যাস, মূল সার বস্তু, সার মর্ম। Either a work aims to reveal life exactly as it is, as people think it is, or as it ought to be. যে কোনো শিল্পী যখন বাস্তবতাকে অনুকরণ করে, অল্প যতটুকু হলেও, যত সামান্য যতটুকুই অনুকরণ করুক, হুবহু অনুকরণ করতে পারে, যেটা করা খুব কঠিন, তাই না? এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ, এটা কিন্তু অনুকরণ করা কঠিন, কারণ আপনাকে একদম পয়েন্ট বাই পয়েন্ট, ক্যামেরা যেমন হুবহু ছবি তোলে উইদাউট এনি বায়াস, উইদাউট এনি পার্সোনাল টাচ, হুবহু বাস্তবতাকে অ্যাজ ইট ইজ তুলে ধরা, এটা কিন্তু সহজ কথা না। এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ, আপনি অনুকরণ যখন করবেন, হুবহু অনুকরণ করতে পারেন, যেটা চ্যালেঞ্জিং। অ্যাজ পিপল থিঙ্ক ইট ইজ, এটা কিন্তু সহজ। আপনি 10 জন 20 জন 50 জন মানুষকে জিজ্ঞেস করলে তারা কিন্তু আপনাকে বলে দিবে। মানে এখানে আপনি কিন্তু আপনার, এখানেও কিন্তু আপনি পার্সোনাল কোনো কিছু অ্যাড করছেন না, জনগণ যা বলছে সেটাকে আপনি একটা একটা কনসেনসাস, একটা পরিসংখ্যান করে সেটাকে আপনি নিচ্ছেন। জনগণ কি মনে করে, পিপল থিঙ্ক ইট ইজ, অর অ্যাজ ইট অট টু বি, অথবা কেমন হওয়া উচিত। আপনি আইডিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ, ফ্রম আইডিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ বাস্তবতা কেমন হওয়া উচিত, সেটা যদি আপনি অনুকরণ করেন, শৈল্পিক ভাবে যদি উপস্থাপন করতে পারেন, সেটাও মাইমেসিস অথবা পোয়েট্রি হতে পারে। A poet who aims to show life as it ought to be, কবি যদি বাস্তবতা কেমন হওয়া উচিত, লাইফ এন্ড অ্যাকশন কেমন হওয়া উচিত, ought to be, যদি এটাকে শৈল্পিকভাবে উপস্থাপনা করতে চান, he certainly has more relaxed standard for the accuracy of representation. কেমন হওয়া উচিত, এইটা যদি কবি উপস্থাপন করতে চায়, তাহলে কিন্তু তার কাছে অনেক স্বাধীনতা আছে, একটু ফ্লেক্সিবিলিটি আছে। কিন্তু যিনি হু ইজ পোর্ট্রেইং লাইফ অ্যাজ ইট ইজ, তার বেলায় কিন্তু কাজটা যথেষ্ট কঠিন। ঠিক আছে? আপনি যদি দাবি করেন যে আমার আমার অনুকরণ অ্যাজ ইট ইজ, আই এম পোর্ট্রেইং লাইফ অ্যাজ ইট ইজ, তখন কিন্তু দর্শকরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, তারা তুলনা করবে যে আসলে কি আছে কিনা, আসলে কি মিল আছে কিনা, প্রতিটা পয়েন্টে পয়েন্টে চ্যালেঞ্জ করবে আপনাকে। আর আপনি যদি বলেন যে এমন হওয়া উচিত, জি স্যার, আমি জি, এখানে বুঝতে পারিনি আসলে আপনি কথাটা কি বলছেন। আচ্ছা, বলছি বলছি। কবি যদি দাবি করে, কবি কবিতার সময় যদি দাবি করে যে আমি বাস্তবতাকে যা দেখছি অ্যাজ ইট ইজ, বাস্তবতা যেমন, মানুষের জীবন মানুষের কার্যক্রম যেমন, অ্যাজ ইট ইজ, ওইটাকেই আমি কবিতার মাধ্যমে শৈল্পিক ভাবে উপস্থাপন করছি, আমার ইমিটেশন হচ্ছে অ্যাজ ইট ইজ, আমি বাস্তবতাকে অনুকরণ করছি অ্যাজ ইট ইজ। তখন কিন্তু মানুষজন আপনার ভুল ধরার জন্য একদম ব্যস্ত থাকবে, যে তাই কি আসলেই কি। তখন কিন্তু আপনার কবিতা পড়তে পড়তে বা আপনার ড্রামাটিক রিপ্রেজেন্টেশন পোয়েট্রি দেখতে দেখতে সে কিন্তু তুলনা করবে, এবং আপনার কিন্তু রিল্যাক্স হওয়ার সুযোগ নাই। কিন্তু আপনি যদি দাবি করেন যে এমন হওয়া উচিত, ইটস অট টু বি, তখন আপনার কিন্তু একটু স্বাধীনতা আছে, তখন কিন্তু মানুষজন অতটা তুলনা করবে না। অ্যাজ ইট ইজ পোর্ট্রে করার চাইতে অট টু বি পোর্ট্রে করা একটু সহজ, মোর রিল্যাক্সড, এটাই অ্যারিস্টটল বলছেন।
যে a poet who কারণ এতে aims to show, এখানে বলা আছে যে আম, পাঠককে অবশ্যই তার নিজস্ব স্বাধীনতা দিতে হবে। হ্যাঁ তা তো সেক্ষেত্রে অবশ্যই, সেক্ষেত্রে যদি আম, ওরকম ভাবে উল্লেখ করে যে এরকমটাই ঘটছে বা এরকমটাই ঘটবে, তাহলে তো পাঠকের উপর জোর করা হচ্ছে, সেক্ষেত্রে তো পাঠক চ্যালেঞ্জ করবে। হ্যাঁ ঠিক ঠিক, পাঠককে যদি আপনি যা দাবি যা করেন, আগে হ্যাঁ আগের আগের লেকচারে আপনি বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, একটু স্বাধীনতা দিতে হবে। যখনই আপনি পাঠককে বলে দিবেন যে আমি হুম। এইটাই হচ্ছে অ্যাজ ইট ইজ, এটাই রিয়েলিটি, তখন কিন্তু তাহলে পাঠক তাহলে হ্যাঁ, পয়েন্ট টু তখনই পয়েন্ট কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করবে। কিন্তু আপনি যেহেতু লিখে ফেলেছেন, সেক্ষেত্রে আপনি কিছু বলার পাচ্ছেন না, কারণ সব হ্যাঁ পাঠকেই তো আপনার কাছে আসবে না, তখনই তারা কিন্তু সমালোচনার মাধ্যমে আপনার কবিতাটাকে আহ, গ্রহণ না করে দূরে ফেলে দিবে। হ্যাঁ, তখন কিন্তু ব্যর্থ হবে কবিতাটা। আর যখন যদি আমি পাঠককে বলবো স্বাধীনতা দেওয়া হয় যে হ্যাঁ পাঠক এমন হওয়া উচিত, আহ, এমন হওয়া উচিত, তাহলে পাঠক নিজের থেকে অনুধাবন করলে চ্যালেঞ্জটা আসবে না, কিন্তু পাঠক নিজস্বভাবে যাচাই করে আপনার যা বোঝাতে চাচ্ছেন যে এমনটা হওয়া উচিত, আহ, এর মাধ্যমে যা বোঝাতে চাচ্ছেন সেটা পাঠক নিজস্বভাবে অনুধাবন করতে পারবে, যার কারণে পাঠক এবং রাইটারের সাথে মাঝে কোনো আহ, দ্বন্দ্ব থাকবে না। হ্যাঁ এটা আমরা যা বলতে পারি যে আমরা চাপিয়ে দিচ্ছি না যে এইটাই এমনই হ্যাঁ ঘটছে, এমনই এরকম হ্যাঁ স্ট্রিক্ট হয়ে না, গেলে ওই যে যদি মানে দর্শকরা তখন এটাই যে রিয়েক্ট যদি করে। কোনো যদি কোনো লেখক তার লেখায় চাপিয়ে দেওয়ার মতো করে উল্লেখ করে, তাহলে সে অবশ্যই তা কাজ হবে করতে না, হবে। ব্যাকফায়ার করবে এটা। সেই জন্য মানে একটু রিল্যাক্স থাকা উচিত, যে দর্শককে যখনই আপনি কবিতা লিখবেন তখন এমন ভাবে বলবেন না যে এইটাই বাস্তবতা, আপনাকে বলতে হবে যে এমন হওয়া উচিত। যখনই আপনি বলে দিবেন এইটাই বাস্তবতা, তখন কিন্তু আপনি চ্যালেঞ্জে পড়ে যাবেন, প্রতিটা পয়েন্টে কিন্তু পাঠক আপনাকে ক্রিটিসাইজ করবে। কিন্তু আপনি যদি একটু দর্শককে স্বাধীনতা দেন যে এরকম হলে ভালো হয়, এটা টু বি এমন হওয়া উচিত, কে সাজেশন দিতে পারে যে হ্যাঁ আপনার কথা ঠিক আছে, এইটা আরো অ্যাড হওয়া উচিত, তখন দর্শক কিন্তু আপনাকে সাজেশন দিবে এবং তারা কিন্তু জিনিসটা আরো পজিটিভলি নিবে। এই জন্য অ্যাজ ইট ইজ এর চাইতে আপনি যদি দাবি করে ফেলেন অ্যাজ ইট ইজ, সেটা যতটা সার্থক হবে, তার থেকে আরো বেশি সার্থক হবে যদি আপনি বলেন এমন হলে ভালো হয়, এমন হওয়া উচিত, বাস্তবতা এমন হওয়া উচিত। ঠিক আছে, এখন আমরা এটাই আরেকটু বোঝার চেষ্টা করি, কারণ এটা আরেকটু ক্লিয়ার হওয়া জরুরি, কারো কারো হয়তো এখনো একটু অস্পষ্টতা আছে। ইমিটেটিং রিয়েলিটি, বাস্তবতাকে অনুকরণ করা, আমরা কিন্তু বারবার বলছি। অ্যারিস্টটল তার এই পোয়েটিক্স এসেতে আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন? অ্যারিস্টটল তার এই পোয়েটিক্স এসেতে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে পোয়েট্রি, তখন তো লিটারেচার মানেই পোয়েট্রি, লিটারেচার অর পোয়েট্রি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আর্টিস্টিক ওয়েতে বাস্তবতাকে অনুকরণ করা, নকল করা। ক্রিটিক্স অফটেন আর্গিউ উইথ আ পোয়েটস ওয়ার্ক, যারা সমালোচক, এখন কথা আছে যে শিল্পী তো সৃষ্টি করে, সমালোচকরা সৃষ্টি করতে পারে না, এই জন্যই তারা সমালোচনা করে। যারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না তারাই সমালোচনা করে। Critics often argue with a poet's work if it is seen as either impossible, irrational, morally hurtful, contradictory, or contrary to artistic correctness. ক্রিটিকরা কিন্তু সবসময় চ্যালেঞ্জ করার জন্য বসে থাকে পোয়েটকে। যখনই কবি কোনো একটা কবিতা লিখলো, কবিতা লেখা মানেই তো কোনো না কোনো ভাবে বাস্তবতাকে অনুকরণ করা, তখন সমালোচক প্রথম অ্যাটাক কিভাবে করে? ইদার দ্যাট ওয়ার্ক ইজ ইম্পসিবল, অবাস্তব, অবাস্তব বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে যে এই কবিতা অবাস্তব কবিতা, এটা আমাদের কোনো কাজে লাগবে না, অবাস্তব কবিতা। ইররেশনাল, এইটাও অভিযোগ তুলতে পারে যে এই কবিতা অযৌক্তিক, এতে কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। মোরালি হার্টফুল, মানুষের নৈতিকতায় আঘাত হানবে, মানুষকে নৈতিকভাবে আঘাত করবে, মোরালিটিতে আঘাত করবে। কন্ট্রাডিক্টরি, কনভেনশনাল, প্রচলিত চিন্তাধারা এটা চ্যালেঞ্জ করছে, কন্ট্রাডিক্ট করছে। অর কন্ট্রারি টু আর্টিস্টিক কারেক্টনেস, অথবা
শৈল্পিকভাবে যথেষ্ট ত্রুটি আছে। আলটিমেটলি লাস্টে এসে বলতে পারে যে আর্টিস্টিক ডেফিসিয়েন্সি, শিল্পের ঘাটতি আছে। ক্রিটিক যারা যারা সমালোচক তারা কিন্তু কবিকে এই চ্যালেঞ্জগুলো তার দিকে ছুড়ে দেয়। যখনই সমালোচকরা বলে দেয় যে এই কবির কবিতা কিচ্ছু হয় নাই, তখন সাধারণত এই পয়েন্টগুলো তারা উল্লেখ করে। ইম্পসিবল, এদের বলে যে এই কবিতা এটা একটা অসম্ভব কবিতা, বাস্তবতার সাথে এর কোনো সংযোগ নাই। ইররেশনাল, এতে কোনো যুক্তি নাই। মোরালি হার্টফুল, আমাদের যে নৈতিকতার কে আঘাত হানে। কন্ট্রাডিক্টরি, আমাদের প্রচলিত চিন্তাধারাকে আক্রমণ করে। অর কন্ট্রারি টু আর্টিস্টিক কারেক্টনেস, শিল্পের যে মান, শিল্পের মান নিয়ে প্রশ্ন তোলে। এখন এগুলো হচ্ছে সাধারণ যে অভিযোগগুলো সমালোচকরা কবির উদ্দেশ্যে করে। আপনি একটা জিনিস ঠান্ডা মাথায় খেয়াল করেন, হাজার হাজার বছর পরে এখনো যদি কোনো কবিকে আমরা আক্রমণ করি, আমরা তো মাঝে মাঝে সমালোচক হয়ে যাই, আমরা কিন্তু এই পয়েন্টগুলোর উপর বেস করেই কিন্তু আক্রমণ করি। আপনি ভালো করে খেয়াল করেন ঠান্ডা মাথায়, এখনো যদি আমরা কোনো কবি বা নাট্যকার বা গল্পকার, ঔপন্যাসিক অথবা সিনেমাটোগ্রাফার, সিনেমা বানাচ্ছেন যিনি ডিরেক্টর, তাদেরকে যদি আমরা যে কোনো শিল্পকর্ম সেটাকে যদি আমরা সমালোচনা করতে চাই, আপনি ভালো করে দেখেন তো এই পয়েন্টগুলো আসে কিনা। এখনো আমরা এই পয়েন্টগুলোর উপর বেস করেই কিন্তু আমরা কিন্তু সমালোচনা করি। যখনই একটা নাটক বা দেখেন বা সিনেমা দেখেন, আপনি কি এটাকে সমালোচনা করেন না যে আরে এটা অবাস্তব, এটা হয় নাকি, এটা শুধু গল্পেই সম্ভব, এটা কি বাস্তবে হয়? ইম্পসিবল। ইম্পসিবল বইটা আপনি উড়িয়ে দিলেন, এটা কিছুই বানায়নি, কিচ্ছু হয় নাই। আপনি বললেন ইরেশনাল, কোনো অযৌক্তিক, যুক্তির কোনো জায়গা নেই। মোরালি হার্টফুল, বলছে যে এটা তো মানুষের নৈতিকতায় আঘাত হানছে, এটা তো মানুষের সামাজিকতা, মানুষের মূল্যবোধে আঘাত করছে। কন্ট্রাডিক্টরি, আমাদের আমাদের এতদিন ধরে সংস্কৃতি চলে আসছে, মূল্যবোধ, সেটাতে আক্রমণ করছে। এটা কি কোনো হইলো? এটা তো শিল্পের মান। মানে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোর আলোকেই কিন্তু এখনো এখনো ক্রিটিকরা সমালোচনা করে। এই পয়েন্টগুলোই বেশিরভাগ সময় আসে। কেন আমরা এটা আনছি? যখনই আমরা বাস্তবতাকে ইমিটেট করছি, এই দাবিটা করব, যখনই আমরা দাবি করব যে আমরা শিল্পকর্ম তৈরি করছি, তখন কোন কোন দিক থেকে আক্রমণ আসতে পারে সেটা আমরা আগেই জেনে রাখলাম। যে আমার সমালোচকরা কোন কোন দিকে অবজেকশন তুলতে পারে, কোন কোন দিক থেকে চ্যালেঞ্জ আসতে পারে, ইম্পসিবিলিটির দিক থেকে চ্যালেঞ্জ আসতে পারে। তার মানে আমি যখন শিল্পকর্ম তৈরি করব, এটা আমি আগের থেকেই প্রস্তুত, আমি আগের থেকেই সেটার জবাব আমার তৈরি। তারা অ্যাটাক করার আগেই আমার ডিফেন্স রেডি। আমি জানি ওরা আমার শিল্পকর্মকে ইম্পসিবল বলতে পারে, তার যুক্তি আমার কাছে তৈরি আছে, এবং ওই অনুযায়ী শিল্পকর্মটা কিন্তু সমৃদ্ধ হবে, প্রসেসেই সমৃদ্ধ হয়ে যাবে। আমি জানি আমার সমালোচকরা আমার শিল্পকর্মকে ইররেশনাল বলতে পারে, আমি তৈরি। আমার আমি আমার শিল্পকর্ম তৈরি করছি, আমি কবিতা লিখছি, গল্প লিখছি, উপন্যাস লিখছি, আমি তৈরি। আমি সেই চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য তৈরি। এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই শিল্প আর্টিস্টিক প্রসেসে যদি এই পয়েন্টগুলো শিল্পী মাথায় রাখে, আর্টিস্ট অথবা পোয়েট মাথায় রাখে, তাহলে কিন্তু সে উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, এবং শিল্পের মানও বাড়বে, এবং দ্য ডিটারমিনেশন, কনফিডেন্স অফ পোয়েট উড বি ফার মোর গ্রেটার। এবং আলটিমেটলি সেই পোয়েট্রি অথবা সেই আর্ট কিন্তু সোসাইটিতে আরো ডিপ ইম্প্যাক্ট ফেলবে। এই পয়েন্ট নিয়ে আপনাদের কারো কোনো কথা আছে? হাইলাইট করলাম। যে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, তারপরে আর প্রশ্ন থাকতেই পারে না স্যার। মানে আপনি জানেন যে কোন দিক থেকে অ্যাটাক আসবে, আপনি জানেন কোন দিক সেটাই থেকে অ্যাটাক আসবে, আপনি ওই অনুযায়ী আগের থেকেই প্রস্তুত। তাহলে সেটাই মানুষজন কিন্তু এটা আরো ভালোভাবে নেবে, তাই না? ওরা আরো ভালোভাবে নেবে। আর আপনার যে কবিতা বলেন, উপন্যাস ওই বলেন, তো আপনার পেন্টিং মানে বলেন, যুদ্ধক্ষেত্রে বলা আছে না যে তুমি কিং হও কিংবা সাধারণ একজন যোদ্ধা, তোমার কোন দিক থেকে শত্রু আসবে সেটা যদি তুমি না জানো, তাহলে প্রতিহত করবে কিভাবে? হ্যাঁ হোক না তোমার হাতে শুধুমাত্র
আম, ছোট একটা কলম আছে কিংবা বৃহৎ একটা আকারের তরবারি আছে, যাই থাকুক না কেন, তোমার হাতে যাই থাকুক না কেন, তোমাকে অবশ্যই জানতে হবে তোমার শত্রু কোন দিক থেকে তোমাকে আক্রমণ করছে, তাহলেই না তুমি রণ কৌশল নিতে পারবা। সেক্ষেত্রে কবির ক্ষেত্রেও সেটাই, যে তাকে কোন দিক থেকে সমালোচনার সম্মুখীন হতে হবে সেটা কবিকে মাথায় বিবেকে রেখেই কিন্তু কবিতা রচনা করতে হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনারা খেয়াল করেছেন কিনা, যারা শিল্পী তাদের বেলায় সাধারণ মানুষের একটা অভিযোগ থাকে যে এরা অনেক বেশি সেলফিশ, মানুষের কথা তারা চিন্তা করে না, তারা নিজের মতো করে কাজ করে। কিন্তু যখনই একজন শিল্পী এই পয়েন্টগুলো খেয়াল করবে, তখন কিন্তু সে শুধুমাত্র সেলফিশ না, সে কিন্তু জনগণের কথাও চিন্তা করছে, এবং বাই ডিফল্ট সেই শিল্পটা কিন্তু জনগণের শিল্প হয়ে যাবে। বাই ডিফল্ট ইওর আর্ট উইল বি এবল টু টাচ দ্য হার্ট অফ অডিয়েন্স। আপনার কবিতা বলেন, উপন্যাস বলেন, তা কিন্তু মানুষের হৃদয় স্পর্শ করবে, যদি আপনি এই বিষয়গুলো আগের থেকেই খেয়াল রাখেন। আমরা নেক্সট পয়েন্টে আসি। অ্যারিস্টটল রিফিউটস অল অফ দিস জাজমেন্ট বাই সেইং সিম্পলি দ্যাট ইট ইজ দ্য পারপাস, দ্য এসেন্স অফ দ্য ওয়ার্ক দ্যাট ম্যাটার্স। অ্যারিস্টটল বলছেন যে হ্যাঁ, মানুষজন এরকম নানা রকম অভিযোগ করতে পারে, বাট এটাই স্বাভাবিক। ইট ইজ দ্য পারপাস, দ্য এসেন্স অফ দ্য ওয়ার্ক দ্যাট ম্যাটার্স। আপনি যে বাস্তবতাকে অনুকরণ করছেন, আপনি কেন অনুকরণ করছেন, এটা কিন্তু জরুরি। ঠিক আছে? ইট ইজ গোল ইন ইমিটেটিং রিয়েলিটি। আপনি কবিতা লিখছেন, আপনি যে কোনো গল্প উপন্যাস লিখছেন, লিটারেচার লিখছেন, ইউ আর ক্রিয়েটিং লিটারেচার অর ইউ আর ক্রিয়েটিং আ পিস অফ আর্ট, তখন আপনি বাস্তবতাকে অনুকরণ যখন করবেন, তখন আপনি তিন ভাবে করেন। সাধারণত এই তিন ভাবেই সবাই অনুকরণ করে। ইমিটেশন অ্যাজ ইট ইজ, মানে বাস্তবতা যেমন আপনি দাবি করছেন যে বাস্তবতা যা আমি হুবহু তাই করেছি, দ্যাট ইজ ইউর সিনসিয়ার অবজেক্টিভ পোর্ট্রেয়াল। যখনই আপনি এই কথাটা বলবেন, তখন কিন্তু আপনার চ্যালেঞ্জ অনেক বেশি আসবে, মানুষ কিন্তু তুলনা করবে, কম্পেয়ার কন্ট্রাস্ট করবে, এবং আপনাকে কিন্তু অ্যাপ্রিসিয়েশনের থেকে আপনি কিন্তু অবজেকশন, চ্যালেঞ্জটা বেশি পাবেন। হোয়াট পিপল থিঙ্ক, তার মানে এটা হচ্ছে পপুলার ভার্সন। যদি আপনার চিন্তা থাকে যে আমার আর্টটা পপুলার হবে, মানে জনপ্রিয় হবে, তখন আপনি এই পার্টটা মাথায় রাখতে হবে, অ্যাজ ইট ইজ থট টু বি, হোয়াট পিপল থিঙ্ক। তখন কিন্তু আপনি জনপ্রিয়তা অনেক পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে এখানে আপনার শিল্প, যেহেতু আপনি জনগণের কথাই বেশি চিন্তা করেছেন, তাহলে এখানে আপনার ইনজিনিউইটি কোথায়, নিজস্বতা কোথায়, ইউনিকনেস কোথায়? যখন আপনি থার্ড পয়েন্টে আসবেন, অ্যাজ ইট ইজ অট টু বি, এমন হওয়া উচিত, মানে এই তিনটার ক্ষেত্রে এই থার্ড অপশনে কিন্তু আপনার ফ্লেক্সিবিলিটিও বেশি, ফ্রিডমও বেশি, এবং আপনার ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করার সুযোগও কিন্তু বেশি। হাউ দ্য রিয়েলিটি শুড বি, এখানে এসে আপনার লিটারেচারের একটা টাইমলেস হওয়ার একটা চান্স আছে। প্রথম যে পয়েন্টটা, ইফ ইউ পোর্ট্রে অ্যাজ ইট ইজ, এটা কিন্তু আপনার ডকুমেন্টারি হয়ে যাবে। যদি আপনি ফোকাস করেন অ্যাজ ইট ইজ থট টু বি, তাহলে কিন্তু এটা শুধুমাত্র জনগণের কথা আপনি চিন্তা করলেন, শুধু পপুলার হওয়াই আপনার উদ্দেশ্য। কিন্তু থার্ড পয়েন্টে এসে যদি আপনি আপনার শিল্পকর্মের সৃষ্টির সময় এটা মাথায় রাখেন, অ্যাজ ইট ইজ অট টু বি, মানে আপনার নিজস্ব চিন্তা ভাবনা, আপনার বিবেক, আপনার চেতনা সবকিছু অ্যাপ্লাই করে আপনি চিন্তা করছেন কেমন হওয়া উচিত, তখন কিন্তু আপনি আপনার সৃজনশীলতা, আপনার ক্রিয়েটিভিটি, আপনার বেশ উইথ এনাফ ফ্রিডম, ইউ উইল বি এবল টু অ্যাপ্লাই ইন ইউর পিস অফ আর্ট। আপনি আরো সফলভাবে শিল্পকর্ম সৃষ্টি করতে পারবেন। এটা শুধুমাত্র কবিতা, গল্প, উপন্যাস, নাটকের ক্ষেত্রে না, ইভেন যে কোনো আর্ট আপনি যদি সৃষ্টি করতে চান, আপনি যদি থার্ড পয়েন্টে যদি ইমিটেশনটা মাথায় রাখেন যে এমন হওয়া উচিত, তাহলেই কিন্তু এটা টাইমলেস হওয়ার দাবি রাখে। এই যে গত ক্লাসে জুনায়েদ বলল যে যদি কেউ পুরোপুরি নতুন কিছু লিখে, তখন পুরোপুরি নতুন কেউ কিছু লিখতে পারে না।
বরং এই থার্ড পয়েন্টটাই, অ্যাজ ইট অট টু বি, হাউ রিয়েলিটি শুড বি, কেমন হওয়া উচিত, যার কেমন হওয়া উচিত ভবিষ্যতে যিনি জোর দেন, সেটাই কিন্তু আমরা বলে থাকি নতুন। ওকে, তারপরে এটা গত ক্লাসে আমরা কম্পেয়ার করেছিলাম এপিক পোয়েম অ্যান্ড ট্র্যাজিক পোয়েম। এপিক পোয়েম অ্যান্ড ট্র্যাজিক পোয়েম, এটা গত ক্লাসে আমরা তুলনা করেছিলাম, মিলগুলো খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। এটা গত ক্লাসে থেকে দেখে নেবেন। তারপর মিল বের করার পর আমরা দেখেছিলাম পার্থক্য কি, হোয়াট ওয়ার দ্য ডিফারেন্সেস বিটুইন এপিক পোয়েম অ্যান্ড ট্র্যাজিক পোয়েম। এটা আমরা 5, 6, 7 আমরা এই তিনটা স্লাইডে আমরা এপিক এবং ট্র্যাজেডি এই দুই ধরনের কবিতা আমরা তুলনা করেছি এবং পার্থক্য বের করেছি, কি মিল আছে কি পার্থক্য আছে। এরপর আমরা লাইকলিহুড এন্ড প্রবাবিলিটি নিয়ে যখন কথা বলেছি, আমরা বলেছি যে এপিকে অ্যাবসার্ড, অবাস্তব কিছু তথ্য হয়তো ঢুকিয়ে দেয়া যায়, কিন্তু ট্র্যাজেডিতে লজিকটা খুব সাবধানতার সাথে ব্যালেন্স রাখতে হবে। এইটুকু আমি আরেকটু বলি আপনাদের সুবিধার জন্য। A tragedy depends on probability even more than epic. Probability, সম্ভাব্যতা, বাস্তবসম্মতা, এপিকের থেকে ট্র্যাজেডিতে অনেক বেশি জরুরি। ট্র্যাজেডি অবশ্যই রেশনাল হতে হবে, লজিক্যাল হতে হবে, না হলে সেটা ব্যর্থ হবে। আপনি এপিক পোয়েম লেখার সময় তাতে কিছু অ্যাবসার্ড, ইম্পসিবল, ইররেশনাল কিছু অ্যাড করতে পারেন। An epic poem allows a balancing of irrational with the pleasure of indulgence. কিন্তু ট্র্যাজেডি লেখার সময় আপনাকে সাবধান থাকতে হবে। ইউ মাস্ট ফলো রেশনালিটি, যৌক্তিক হতে হবে। ট্র্যাজেডিতে যদি ইম্পসিবল, অ্যাবসার্ড কোনো কিছু ঢুকে যায়, he finds that the action is false. দর্শক, অডিয়েন্স যদি দেখে অ্যাকশন ইজ ফলস, ইম্পসিবল, অ্যাবসার্ড, then the whole casual chain of plot is broken. পুরো ট্র্যাজেডিটাই ব্যর্থ হবে, পুরো ট্র্যাজেডিটাই ব্যর্থ হবে। এরপর গত ক্লাসে আমরা যেটা আলোচনা করতে চেয়েছি, আমাদের পোয়েটিক্স এর লাস্ট ডিবেট, অ্যারিস্টটলের পোয়েটিক্স, এই এসের লাস্ট টপিক এটা, এপিক অর ট্র্যাজিক ফর্ম, হুইচ ওয়ান ইজ হায়ার। এটা তার সময়ের খুব আলোচিত একটা বিতর্ক ছিল যে এপিক পোয়েট্রি বেশি মহান নাকি ট্র্যাজিক পোয়েট্রি বেশি মহান, মানে মানের দিক থেকে, ভ্যালুর দিক থেকে কোন মাধ্যম, কবিতার কোন মাধ্যমের গুরুত্ব বেশি, কোনটা বেশি মহান, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা বেশি উন্নত মানের কবিতা, এপিক বেশি উন্নত মানের নাকি ট্র্যাজেডি বেশি উন্নত মানের। Aristotle concludes the poetics, উনি poetics এসেটা শেষ করছেন by tackling the question of whether the epic or tragic form is higher. এটা হচ্ছে উনার poetics এসের সর্বশেষ বক্তব্য। কোনটা বেশি উন্নত মানের, কোনটা বেশি উন্নত কবিতা, এপিক অর ট্র্যাজেডি? প্রথমেই অ্যারিস্টটল তার মতামত কিন্তু বলেননি। অ্যারিস্টটল প্রথমে প্রচলিত চিন্তা ভাবনার একটা ছবি আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। Most critics of his time wanted epic poetry. মানে কি, অ্যারিস্টটলের সময়ে যারা সমালোচক, সাহিত্য সমালোচক, তার সমসাময়িক যারা
সাহিত্য সমালোচক, দে ওয়ান্টেড এপিক পোয়েট্রি। ওয়ান্ট মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ান্ট? ওয়ান্ট, কোনো কিছু ওয়ান্ট করা মানে হচ্ছে সেটাকে উন্নত মনে করা। মোস্ট অফ দ্য ক্রিটিক্স দে থিঙ্ক দ্যাট এপিক পোয়েট্রি ইজ হায়ার পোয়েট্রি। ট্র্যাজেডির থেকে এপিক পোয়েট্রির মান উন্নত। অ্যারিস্টটলের সমসাময়িক যারা শিল্প স্যার সমালোচক, তাহলে এপিক পোয়েট্রি এত মানে পপুলার না কেন? আচ্ছা, এটা তখনকার সময় কিন্তু এপিক পপুলার ছিল, বিশেষ করে ইন দ্য টাইম অফ হোমার। হোমারের সময়ে এই এপিক পোয়েট্রি কিন্তু অনেক বেশি পপুলার ছিল। এটা এখন হয়তো ততটা না, এটা হচ্ছে সমসাময়িক ওই সময়কার একটা বিতর্ক। অ্যারিস্টটলের সময়ে বেশিরভাগ যারা শিল্প সমালোচক তাদের কাছে এপিক পোয়েট্রি ছিল উন্নত, ট্র্যাজেডির থেকে এপিক পোয়েট্রিটা বেশি উন্নত ছিল। তারা কেন বলছেন? দে আর্গিউড দ্যাট, তারা কি যুক্তি উপস্থাপন করছেন আমরা দেখি। ট্র্যাজেডি ওয়াজ ফর অ্যান ইনফেরিয়র অডিয়েন্স। ট্র্যাজেডি শুধুমাত্র একটু যারা নিম্নমানের দর্শক, মানে যারা পড়াশোনার দিক থেকে, শিল্প জ্ঞান, রুচির দিক থেকে যারা একটু অনুন্নত, ইনফেরিয়র, যারা একটু নিচু শ্রেণীর দর্শক। নিচু শ্রেণীর দর্শক বলতে মেবি এখানে বোঝাচ্ছে হয়তো স্বল্প শিক্ষিত, অথবা তারা অশিক্ষিত, শিল্প সম্পর্কে তাদের জ্ঞান কম, মানে একটু যারা লো লেভেলের দর্শক। যারা ট্র্যাজেডি কাদের জন্য? যারা একটু কম শিক্ষিত, অল্প শিক্ষিত দর্শক, তাদের জন্য। দ্যাট রিকোয়ার্ড দ্য জেস্টার অফ পারফর্মার্স। ট্র্যাজেডির মূল কথা কি? স্পেকটেকল, পারফর্ম, স্টেজে পারফর্ম করতে হবে। মানে এটা হচ্ছে আমজনতা, যারা যারা পড়াশোনার দিক থেকে ততটা এগিয়ে না, যাদের শিল্প সম্পর্কে আইডিয়াটা তত বেশি না, মানে অপেক্ষাকৃত কম রুচিশীল দর্শক যারা। ট্র্যাজেডি হচ্ছে সেই অপেক্ষাকৃত নিম্ন শ্রেণীর দর্শক, তাদের জন্য, যারা শুধুমাত্র অ্যাকশনকে উদ্দেশ্য করে নাটক দেখতে যায়। ট্র্যাজেডি তারা কেন দেখছে? কেন এই একটু দ্বিতীয় শ্রেণী, নিম্ন শ্রেণীর যারা দর্শক, তাদের কাছে কেন ট্র্যাজেডিটা অনেক ফেমাস ছিল? কারণ ট্র্যাজেডিতে হিউম্যান অ্যাকশন একদম স্টেজে পারফর্ম করানো হয়। Tragedy was for an inferior audience that required the gesture of performers. মানে ট্র্যাজেডি হচ্ছে যারা একটু অপেক্ষাকৃত কম শিক্ষিত, অল্প শিক্ষিত, স্বল্প শিক্ষিত দর্শকের বিনোদন মাধ্যম। While epic poetry was for a cultivated audience. আর এপিক কবিতা, মহাকাব্য, এগুলো হচ্ছে একটু যারা রুচিশীল, মানে প্রথম শ্রেণীর যারা দর্শক, যারা উচ্চ শিক্ষিত, যারা শিল্প জ্ঞান যাদের অনেক উঁচু, মানে প্রথম সারির যারা দর্শক, স্যার তাদের এখানে জন্য একটা কথা হচ্ছে ছিল। এপিক পোয়েট্রি। হ্যাঁ, আচ্ছা, একটু একটু মাথায় রাখেন, এটা একটু শেষ করে নেই। আপনি জনাদ একটু মাথায় রাখেন, এটা শেষ করে নেই। এখানে এটা হচ্ছে গতানুগতিক, কিন্তু অ্যারিস্টটল কিন্তু বলছে না। অ্যারিস্টটলের সময় সমসাময়িক যারা সমালোচক তারা বলছে যে ট্র্যাজেডি হচ্ছে একটু নিম্ন শ্রেণীর দর্শকের জন্য, আর এপিক পোয়েট্রি হচ্ছে একটু উন্নত শ্রেণীর দর্শকের জন্য। কেন বলছেন এপিক পোয়েট্রি ফর কাল্টিভেটেড অডিয়েন্স? রুচিশীল রুচিশীল দর্শকের খোরাক দিচ্ছে এপিক পোয়েট্রি। কেন? which could filter narrative form through their own imagined characters. এখানে মূল অ্যাকশনটা কিন্তু ঘটছে, এপিকের বেলায় মূল অ্যাকশন কিন্তু ঘটছে দর্শকের মনে, in the mind of the reader or in the mind of audience. এপিক তখনকার সময়ে দুই ভাবে এনজয় করত। এক হচ্ছে বই পড়ে, মানে কাগজে পড়ে, বাই রিডিং,
অর বাই লিসেনিং। যিনি কবি অথবা যিনি পারফর্মার, উনি স্টেজে দাঁড়িয়ে জোরে জোরে ড্রামেটিক ওয়েতে এপিক রিড আউট করতেন এবং মানুষজন শুনতো। সেটা রিডিংই হোক অথবা লিসেনিং এ হোক, আলটিমেট ইমেজটা কিন্তু তৈরি হচ্ছে দর্শকের মনে, ইন দ্য মাইন্ড অফ অডিয়েন্স, ইদার বাই রিডিং অর বাই লিসেনিং। এখন যারা শিল্পজ্ঞান উন্নত, যাদের শিল্পজ্ঞান উন্নত, যারা মোটামুটি উচ্চশিক্ষিত রুচিশীল দর্শক, তারাই একমাত্র এপিক পোয়েট্রির যে ইমেজ তাদের মনে তৈরি করতে সক্ষম। মানে একটু সফিস্টিকেটেড অডিয়েন্স, একটু মানে সফিস্টিকেটেড না হলে দর্শকের পক্ষে এপিকটা এনজয় করা হয়তো অতটা সম্ভব না। আর ট্র্যাজেডি তো সবকিছু দেখাই যাচ্ছে, ট্র্যাজেডি ইজ মেড ইজি, একদম সবকিছু ভিজুয়ালাইজড, এবং সাধারণ মানুষ একদম অশিক্ষিত যারা তারাও দেখতে পারে। মানে গ্রিক সোসাইটিতে কারা একদম লাস্ট স্টেজ, একদম সমাজের নিচু স্তরে কারা, যারা দাস, যারা স্লেভ, যাদের শিক্ষা দীক্ষা নেই, শিল্প জ্ঞান যাদের অলমোস্ট জিরো, তারাও কিন্তু ট্র্যাজেডিটা এনজয় করতে পারে। মানে এই হিসাব করে ওই সময়কার অ্যারিস্টটলের সমসাময়িক যারা সমালোচক ছিল তারা বললো যে ট্র্যাজেডি তো যে কেউ এনজয় করতে পারে, চাষা ভুষারাও এনজয় করতে পারে ট্র্যাজেডি, কিন্তু এপিকটা এনজয় করতে হলে রুচিশীল মন দরকার। কাল্টিভেটেড সফিস্টিকেটেড অডিয়েন্স একমাত্র এপিক পোয়েট্রির যে আসল মজা তারা সেটা এনজয় করতে পারে। এই জন্য তারা বলছে যে এই ভিত্তিতে তারা বলছে এপিক হচ্ছে ট্র্যাজেডির থেকে বেশি উন্নত প্রকারের, এপিক ট্র্যাজেডির থেকে বেশি উন্নত। কিন্তু হাউএভার অ্যারিস্টটল টেকস দ্য অপোজিট ভিউ। অ্যারিস্টটল এটাকে পুরোপুরি মানে বিপরীতে চলে যাচ্ছেন অ্যারিস্টটল। নোটিং দ্যাট, অ্যারিস্টটল কি বলছেন, ট্র্যাজেডি হ্যাজ অল দ্য সেম গুড কোয়ালিটিস অফ অ্যান এপিক ইন ইটস রিডিং। এপিকের যত ভালো গুণ আছে, অল দ্য গুড কোয়ালিটিস, সব গুড কোয়ালিটিসই আমরা ট্র্যাজেডির মধ্যে দেখতে পাই। কেন? কারণ এপিকেরই একটা স্পেশালাইজড, মোর অ্যাডভান্স, আরো পরিশীলিত, আরো শুদ্ধ শাখা হচ্ছে ট্র্যাজেডি। এপিকের মধ্য দিয়েই তো ট্র্যাজেডি এসেছে। মানে এপিকের যে ভালো গুণগুলো সবই ট্র্যাজেডির মধ্যেও বিদ্যমান, বাট অলসো হ্যাজ দ্য অ্যাডেড ডিমেনশন of being able to translate on stage into a drama of spectacle, music, capable of being digested in one sitting. শুধুমাত্র এপিকের সমস্ত গুণাবলী যে ট্র্যাজেডির মধ্যে বিদ্যমান তাই না, বরং ট্র্যাজেডিতে আরো বেশি কিছু আছে, সামথিং এক্সট্রা। কি কি এক্সট্রা আছে? ট্র্যাজেডি, ইট ইজ পসিবল on stage to visualize it in one setting, এবং একই সাথে এক্সট্রা হিসেবে থাকবে ড্রামা অফ স্পেকটেকল অ্যান্ড মিউজিক, যেটা এপিকের নাই। অ্যারিস্টটল কি বলতে চাচ্ছেন যে এপিকের যা ভালো গুণাবলী, যত গুণাবলী সবই ট্র্যাজেডির মধ্যে বিদ্যমান, বরং ট্র্যাজেডির মধ্যে আছে আরো বেশি কিছু। ইট হ্যাজ স্পেকটেকল, ইট হ্যাজ মিউজিক, অ্যান্ড ইট ক্যান বি স্টেজড ইন ওয়ান সিটিং, যেটা মানুষের হৃদয়কে আরো তীব্রভাবে আকর্ষণ করতে সক্ষম। এই যুক্তির ভিত্তিতে অ্যারিস্টটল বলছেন যে না, এপিক না, ট্র্যাজেডি বেশি উন্নত। কেন? কারণ ট্র্যাজেডি, ইট কন্টেইনস অল দ্য নেসেসারি কোয়ালিটিস অফ এপিক, মোরওভার ইট কন্টেইনস স্পেকটেকল, মিউজিক, অ্যান্ড ইট ক্যান বি ডাইজেস্টেড ইন ওয়ান সেটিং। এই যুক্তির ভিত্তিতে অ্যারিস্টটল বলছেন যে ট্র্যাজেডি এপিক পোয়েট্রির থেকে বেশি উন্নত। ট্র্যাজেডি ইজ হায়ার দ্যান এপিক ইন আর্টিস্টিক কোয়ালিটি। শিল্প মানের দিক থেকে ট্র্যাজেডি এপিকের থেকে বেশি উন্নত। হ্যাঁ, এবার বলেন, কে যেন বলতে চাচ্ছিলেন? স্যার, আমি বলছিলাম যে এপিক বলতে আপনি গত ক্লাসে পুঁথির কথা বলেছেন, তো সেক্ষেত্রে পুঁথি তো স্যার
কোনো একটা ঘটনারই অনুকরণ, তাই না? পুঁথির ঘটনাগুলো তো ঘটেছে, কিন্তু সেটা ট্র্যাজেডির মতো করে তো দেখানো হয় না। আর সেজন্যই কি আমরা এখনের সময়ে আহ, পুঁথি বা এপিক বিষয়টাকে তেমন ভাবে গুরুত্ব দেই না বা উচ্চভাবে দেখি না। আচ্ছা, পুঁথি আর দ্বিতীয় কথা হচ্ছে স্যার, যেহেতু পুঁথি বা পুঁথির বিষয়গুলো সারাদিন যাবৎ মানে পড়তে হয়, বা এখানে আপনি বলছেন যে আগে লেকচারে বলেছিলেন আমার মনে আছে যে সারাদিন যাবৎ বা সারা রাত যাবৎ পড়তে হয়। কিন্তু আমরা তো দেখি যে ট্র্যাজেডির ক্ষেত্রে যে মঞ্চস্থ নাটকগুলো করা হয় সেগুলো তো একবারে পুরোটা শেষ করে না, তারাও তো বিরতি নেয়। সেক্ষেত্রে পুঁথির ক্ষেত্রে তো থেমে থেমে পড়তে পারে। তো বলতে গেলে তো দুটা সময়, মানে দুটা আম, মিল মানে সম দৃষ্টিতে দেখা যেতে পারে। আচ্ছা, ওইটা না, ওই টাইম না। আচ্ছা, এপিক এপিক যখন লেখা হয় তখন এই এপিকের স্থায়িত্ব 10 বছর 20 বছর ধরে হতে পারে, মানে কাহিনীতে দ্য ক্যারেক্টার্স দে উইল গো থ্রু আ লং পিরিয়ড অফ টাইম। ঠিক আছে, হয়তোবা আপনি একটা এপিক যদি পড়তে বসেন, একটা এপিক যদি আপনি পড়া শুরু করেন, হয়তোবা আপনি 3 দিনে পড়ে শেষ করতে পারবেন, 6 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা করে। সাপোজ আপনার একটা এপিক পড়তে 24 ঘন্টা সময় লাগলো, কিন্তু ওই 24 ঘন্টা সময়ের মধ্যে কাহিনীর ভেতরে হয়তোবা 50 বছর পার হয়ে গেছে। যখনই কাহিনীতে 50 বছর পার হয়ে যায়, একটা লম্বা সময় পার হয়ে যায়, তখন কিন্তু এখানে অনেকগুলো ক্যারেক্টার আসবে এবং অনেকগুলো অ্যাকশন আসবে। অনেকগুলো অ্যাকশন যখন আসবে তখন কিন্তু ওইরকম সেন্ট্রাল ক্যাথারসিস তৈরি করা কিন্তু খুবই কঠিন, প্রায় অসম্ভব। ট্র্যাজেডিতে একটা অ্যাকশনের উপর গুরুত্ব দেওয়া হয় অল্প সময়ের মধ্যে, মাত্র কয়েকদিনের মধ্যে, 1 দিন বা 2-3 দিনের মধ্যে পুরো কাহিনীটা ঘটে, কারণ ফোকাসটা থাকে হচ্ছে ওয়ান অ্যাকশন। আর এপিকে অনেকগুলো অ্যাকশন থাকে। অনেকগুলো অ্যাকশন থাকার কারণে দর্শকের মনে ক্যাথারসিস ওইভাবে আসে না, ফিলিংস ওইভাবে পার্জড হয় না। টু ইলিসিট ফিয়ার এন্ড পিটি প্রপারলি, এটা হচ্ছে ট্র্যাজেডির মূল উদ্দেশ্য। স্যার তাহলে এর দুটার মধ্যে দুটার মধ্যে কি কন্ট্রাস্ট কাজ করে নাকি? হ্যাঁ, এটা তো গত ক্লাসে আমরা আলোচনা করেছি, ওটা দেখবেন যে এপিকে হচ্ছে অনেকগুলো ঘটনা থাকে, অনেকগুলো ঘটনা থাকে, আমাদের ফোকাস থাকে অনেক কিছুতে। ঠিক আছে, এই জন্য ক্যাথারসিসটা একটু ডিফিউজড, একটু ছড়িয়ে যায়, আমরা ওইভাবে ইন্টেন্সলি গভীরভাবে কিন্তু আমাদেরকে টাচ করে না। কিন্তু ট্র্যাজেডিতে হচ্ছে একটাই অ্যাকশন, ওইটাই আমাদেরকে টাচ করবে এবং আমাদের মনে পিটি অ্যান্ড ফিয়ার, করুণা এবং ভয় জাগ্রত হবে। আলটিমেটলি উই উইল নট বি এবল টু কন্ট্রোল আওয়ার পিটি অ্যান্ড ফিয়ার, আমাদের মধ্যে ক্যাথারসিস সৃষ্টি হবে। এই ক্যাথারসিস তৈরি হচ্ছে ট্র্যাজেডির মূল উদ্দেশ্য। এখন ওই একটু আগে জুনায়েদ যেটা বললেন যে টাইমটা আসলে এখানে মূল না, এখানে মূল হচ্ছে অ্যাকশন। এপিকের মূল হচ্ছে কাহিনীটা, স্টোরি। আর ট্র্যাজেডির মূল হচ্ছে অ্যাকশন। একটা সেন্ট্রাল অ্যাকশন থাকবে এবং ওই অ্যাকশনের ফলে আমরা দেখতে পাবো যে আমাদের পছন্দের চরিত্র তারা সাফার করছে। সে যে চারিত্রিক দুর্বলতার জন্য সাফার করছে, সেই দুর্বলতা আপনার আমার সবার মধ্যেই আছে। তাহলে আমরা ভয় পাবো, আরে এত বড় একজন মানুষ এই ছোট্ট চারিত্রিক দুর্বলতার কারণে সাফার করছে, তার মানে আমিও তো যে কোনো সময় সাফার করতে পারি। আমার মধ্যে একটা ভয় কাজ করবে, একটা ফিয়ার কাজ করবে। আর এত ভালো, এত বড় একজন মানুষ সেই রকম করুণ পরিণতি ভোগ করছে, সে তো এটা ডিজার্ভ করে না। যখনই আমি দেখতে পারি সে তো ডিজার্ভ করে না, এত কষ্ট সে তো ডিজার্ভ করে না, তখন তার প্রতি আমাদের করুণা জন্মায়। এই পিটি এন্ড ফিয়ার, এই দুইটার কেমিস্ট্রিতে আমাদের মধ্যে ক্যাথারসিস আসে, আমাদের মধ্যে পার্জেশন হয়, ইমিটেশন মানে ইমোশনের পার্জেশন হয়। যদি ক্যাথারসিস হয় তাহলেই সেটা সাকসেসফুল ট্র্যাজেডি। এপিকে ওইভাবে ইন্টেন্স ক্যাথারসিস হয় না, বরং অনেকগুলো ঘটনা থাকে, আমাদের ক্যাথারসিস গুলো ছড়িয়ে যায়,
আমাদের মনোযোগ ফোকাস তখন ছড়িয়ে যায় অনেক কিছুতে। আর ট্র্যাজেডিতে হচ্ছে আমাদের সেন্ট্রাল ফোকাস থাকে ইন অ্যাকশন। অল্প কাহিনীতে সময়টা অল্প, পড়তে বা দেখতে সময়টা অল্প তা না, কাহিনী, ভেতরের কাহিনীতে কত। যেমন আপনি একটু আগে বললাম যে 24 ঘন্টা ধরে এপিক পড়লেন, এপিকের ভেতরে 50 বছর পার হয়ে গেছে, তখন কিন্তু আপনি ক্যাথারসিস ওইভাবে আসবে না। কিন্তু আপনি যখন ট্র্যাজেডি এনজয় করবেন, ট্র্যাজেডি হয়তো 4 ঘন্টা ধরে আপনি দেখলেন, 2 ঘন্টা মাঝখানে গ্যাপ দিল, আবার 2 ঘন্টা আপনি দেখলেন, কিন্তু ওই কাহিনীতে মাত্র হয়তো একদিন পার হয়েছে, ওই একদিনের ঘটনাটা আপনি 4 ঘন্টায় এনজয় করছেন। আর এপিকে হয়তো 50 বছরের কাহিনী আপনি 24 ঘন্টায় পড়লেন বা শুনলেন। অ্যারিস্টটল বলছেন যে এপিকের যত ভালো কোয়ালিটি, সফিস্টিকেটেড কোয়ালিটি, লিটারারি কোয়ালিটি সবই ট্র্যাজেডির মধ্যে বিদ্যমান, বরং ট্র্যাজেডিতে আরো বেশি কিছু আছে। ট্র্যাজেডি ইট কন্টেইনস স্পেকটাকল অ্যান্ড মিউজিক, এবং এটা এক বসায়, এই যে ওয়ান সিটিং এ দর্শককে ডাইজেস্ট করানো সম্ভব। সেক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে ক্যাথারসিসটা অ্যাকুরেট হয়, একদম মানে কি বলে এটাকে, কম্প্যাক্ট, কোন রকম এক্সট্রা আননেসেসারি কোনো কিছু না, একদম যা মেসেজ দিতে চাচ্ছি একদম বিশুদ্ধভাবে দর্শকের মনে পৌঁছে যাচ্ছে। এপিকে কিন্তু জিনিসটা মানে অনেক বেশি রিল্যাক্সড। অনেক সময় দেখা যায় কি যে দর্শকরা পড়লো, এপিক পড়লো, কিন্তু এপিকের মেসেজটা অনেক সময় তারা পুরোপুরি নিতে পারে না, কারণ এটার ভলিউম অনেক বড়। আর ট্র্যাজেডি ভলিউমটা ছোট থাকার কারণে এটার মেসেজটা দর্শকের মনে ইজিলি পৌঁছে দেয়া যায়। সেই জন্য এপিক পোয়েমের চাইতে ট্র্যাজেডি এটা আরো বেশি ইফেক্টিভ ওয়ে অফ ট্রান্সফারিং মেসেজ। আপনার যদি উদ্দেশ্য থাকে যে মানুষকে একটা বার্তা দিবেন, একটা মেসেজ দিবেন আপনার শিল্পকর্মের মাধ্যমে, তাহলে এপিক পোয়েট্রির চাইতে ট্র্যাজেডিটা একটু বেশি এক্সট্রিম হয়, এটা আরো বেশি ফোকাসড হয়। এই হচ্ছে কথা। ফোকাস, টাইম ফ্রেম, ওয়ান সিটিং এ ডাইজেস্ট করিয়ে দেয়া, এটা বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনার উদ্দেশ্য থাকে মানুষকে কোনো একটা মেসেজ দিবেন, আপনার ট্র্যাজেডির মাধ্যমে, আপনার কবিতার মাধ্যমে কিছু একটা শিক্ষা দিতে চাচ্ছেন, মানুষকে একটা মেসেজ পৌঁছে দিতে চাচ্ছেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে টাইম স্প্যানটা। এখন তো মানুষের স্প্যান অফ অ্যাটেনশন, মনোযোগের ক্ষেত্রে আরো কমে গেছে। অনেকে অনেকে বলে যে মাত্র 3 মিনিট, আমরা যতই চেষ্টা করি 3 মিনিটের বেশি মনোযোগ ধরে রাখতে পারি না। এই জন্য এখনকার দেখবেন, এখনকার যে শিল্পকর্ম, এখনকার যে এন্টারটেনমেন্ট মিডিয়াম, এগুলো কিন্তু ওই এইভাবেই তৈরি হয় যে ফোকাসটা ওই 3 মিনিটের মধ্যেই থাকে, 3 মিনিট পরে ওরা শিফট করে, চেঞ্জ করে। বেশি বড় হয়ে গেলে মানুষজন দেখতে চায় না, বেশি লম্বা হয়ে গেলে মানুষ আর দেখতে চায় না মোস্ট অফ দ্য টাইম। আমরা আমাদের লাস্ট স্লাইডে আসি। এপিক অর ট্র্যাজিক ফর্ম, হুইচ ওয়ান ইজ হায়ার? অ্যারিস্টটলস রিপ্লাই। একটু আগে তো আমরা দেখলাম অ্যারিস্টটল বলছে যে ট্র্যাজেডি, এপিকের যত ভালো গুণাবলী আছে সবই ট্র্যাজেডিতে বিদ্যমান, বরং আরো বেশি কিছু আছে। সেটার সাথে উনি আরো অ্যাড করছেন। Aristotle continued the reply. Epic recitation can be marred with overdone gesticulation in the same way as tragedy. তখনকার সময়ে মানুষজন যারা সফিস্টিকেটেড, কাল্টিভেটেড অডিয়েন্স, একটু আগে বললাম না, প্রথম সারির রুচিশীল, যাদের শিল্প জ্ঞান অনেক উঁচু, এই যাদের আর্ট সেন্স অনেক হাই, এই যে কাল্টিভেটেড অডিয়েন্স, এরা বেশিরভাগ সময়ই এপিক কিভাবে এনজয় করত? এপিক কেউ একজন জোরে জোরে পড়তো আর সবাই গোল হয়ে শুনতো। এটা ছিল ট্র্যাডিশনাল ওয়ে অফ এনজয়িং এপিক, লিসেনিং। কেউ একজন ড্রামাটিক ওয়েতে অভিনয় করে সুর করে পড়বে, আর যারা দর্শক তারা মন দিয়ে শুনবে। Epic recitation can be marred with overdone gesticulation in the same way as tragedy. মাঝে মাঝে দেখা যায় যে যারা এপিক এনজয় করতে চায় তারা চায় যে
যিনি এপিক পড়ছে একটু ড্রামাটিক ওয়েতে পড়ুক, একটু সুর করে, একটু বেশি সুর করে, বেশি ঢং করে পড়ুক, ওভারডান জেস্টিকুলেশন। মানে দেখা যায় যে সেই ওই যে ট্র্যাজেডিতে যেরকম ভিজুয়ালাইজেশনটা অনেক বেশি ভিজুয়াল, চোখে দেখা যাচ্ছে, ওই ক্ষেত্রে এপিকের ক্ষেত্রে মানুষজন এই যে অডিটরি এন্টারটেইনমেন্ট, মানে শুনতে আনন্দ লাগছে, শুনছে, শুনতে ভালো লাগছে তাই শুনছে, কিন্তু মেসেজটা যে যাচ্ছে তা কিন্তু না। There is no guarantee, এমন কোনো গ্যারান্টি নাই that the epic form is not one motivated by oral gestures or the one who recite it for audience. অনেক সময় দেখা যায় যে দর্শকরা শুধু শুনেই যাচ্ছে, মানে যিনি এপিক পড়ছেন এত সুন্দর করে পড়ছেন যে মানুষ মুগ্ধ হয়ে শুধু শুনছে কিন্তু কিছুই বুঝছে না। তাহলে এটা তো মানে মূল উদ্দেশ্য ব্যাহত হলো না। কারণ এপিকের মূল উদ্দেশ্য হচ্ছে মানে মেসেজটা পৌঁছানো। এখন এত সুন্দর করে সুর করে পড়ছে, যদি শুধু শুনছে কিছু বুঝছে না, তখন কি? তখন তো সেটা ব্যর্থ হলো। অনেক সময় দেখা যায় যে সেটা বোরিং, মানে শ্রোতার কাছে যদি বোরিং মনে হয় তাহলে তো আম, শ্রোতাও ব্যর্থ, তার সময় পার করে। আবার মানে বক্তা বা বক্তাই তো বলা হয়, বক্তাও তো ব্যর্থ যে সে আচ্ছা, এত সময় এখন ব্যয় করে এগুলো বোর কিছুই হলে, হলো না। বোর কারা হয়? বোর কখন হয়? বোর এটা মূলত হয় হচ্ছে যারা একটু সেকেন্ড ক্লাস অডিয়েন্স, যারা একটু কাল্টিভেটেড সফিস্টিকেটেড অডিয়েন্স, তাদের কিন্তু এত সহজে বোর্ড হলে হয় না। ঠিক আছে, ওই জিনিসটা মাথায় রাখতে হবে। এপিক, আচ্ছা স্যার, ফ্যামিলি কাজে আমি একটু বাইরে যাচ্ছি, যে কারণে স্যার ক্লাস থেকে বাইরে হতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আহ, আপনি তাহলে পরে দেখে নিন। আচ্ছা, tragedy, like poetry, produces its effect without action, its power in the mere reading. বলছে, অ্যারিস্টটল বলছে যে একটা ট্র্যাজেডি যদি ভালো করে লেখা হয়, if a tragedy is properly written, perfectly written, তাহলে এটাকে ভিজুয়ালাইজ করার দরকার হয় না। এটাও এপিকের মতো রিড আউট করে, পড়ে অথবা শুনে সেটার এন্টারটেইনমেন্টটা কিন্তু নেওয়া সম্ভব। Tragedy, like epic poetry, produces effect without action, its power in the mere reading. একটা ট্র্যাজেডি যদি সেই রকম ভালো উন্নত মানের ট্র্যাজেডি হয়, তবে এপিকের মতো সেটা পড়েও মানুষকে পাঠের মাধ্যমেও পাঠক আনন্দ নিতে পারে। Enacting it on stage should give the exact same effect as reading a good epic loud. একটা এপিককে যদি স্টেজে পারফর্ম করানো হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে রিডিং এর মতোই মোটামুটি সেম লেভেল অফ এন্টারটেইনমেন্ট দিচ্ছে। মানে কোনো অংশেই ট্র্যাজেডি এপিকের থেকে কম না। দ্য ট্র্যাজেডি ইজ ইন ফ্যাক্ট সুপিরিয়র, এখানে অ্যারিস্টটল একদম সরাসরি বলছেন ট্র্যাজেডি ইজ ইন ফ্যাক্ট সুপিরিয়র, এপিকের থেকে ট্র্যাজেডিটা আরো বেশি উন্নত মানের। কেন? Tragedy is in fact superior because it has all the epic elements as well as a spectacle and music to provide an indulgent pleasure for the audience. এপিকের সব ভালো গুণাবলী ট্র্যাজেডিতে তো বিদ্যমান বটেই, একই সাথে বাড়তি আনন্দ, বাড়তি এন্টারটেইনমেন্ট হিসেবে পাচ্ছে হচ্ছে স্পেকটেকল এন্ড মিউজিক। Moreover, it maintains a vividness of impression in reading as well as staging. একটা ট্র্যাজেডি যদি পারফেক্ট হয়, সেটা স্টেজেও পারফেক্ট, সেটা লিসেনিং এও পারফেক্ট, রিডিং এও পারফেক্ট, সব দিক দিয়েই পারফেক্ট। ভালো করে খেয়াল করেন, ইফ ইট ইজ এ পারফেক্ট ট্র্যাজেডি দেন ইট উড বি পারফেক্ট ইন স্টেজিং, স্টেজে পারফর্ম করানো হলো পারফেক্ট হবে। যদি সেটা কেউ মনে মনে পড়ে, ইফ ইট সামওয়ান রিড ইট প্রাইভেটলি, দেন ইট উইল গিভ আ পারফেক্ট এন্টারটেইনমেন্ট। ইভেন কেউ যদি শোনে, someone reads it aloud and someone listens, তাহলেও সে পরিপূর্ণ এন্টারটেইনমেন্ট পেয়ে যাবে। মানে একটা ট্র্যাজেডি যদি পারফেক্ট হয়, তাহলে সেটা স্টেজিং এও পারফেক্ট, রিডিং এও পারফেক্ট, লিসেনিং এও পারফেক্ট। কিন্তু একটা এপিক, এটা স্টেজিং এ পারফেক্ট করা ততটা সহজ না, অনেকটাই জটিল।
এপিকে এত বেশি অ্যাকশন থাকে, এত কিছু ঘটনা থাকে, ফোকাসটা এত বেশি ডিসপার্সড, স্ক্যাটার্ড, যে সেটাকে প্রপারলি স্টেজে পারফর্ম করানোটা খুবই খুবই কঠিন। কারণ দেখা যায় এপিকের কোনো কোনো জায়গা জমজমাট হয়, আবার কোনো কোনো জায়গায় খুবই বোরিং হয়, কনসিস্টেন্সি কিন্তু থাকে না। ট্র্যাজেডিতে একটা কনসিস্টেন্সি থাকে এবং অডিয়েন্সরা তারা একদম শ্বাসরুদ্ধকর ভাবে একদম বসে এক বসায় তারা না দেখে উঠতে পারে না। মানে প্রতি এভরি মোমেন্ট ইজ অফ সেম কনসিস্টেন্ট অ্যান্ড সিগনিফিক্যান্স। আর এপিকের বেলায় দেখা যায় যে কোনো কোনো পার্ট খুবই ইন্টারেস্টিং, আবার কোনো কোনো পার্ট হয়তো অতটা ইন্টারেস্টিং না, মানে কনসিস্টেন্সি যথেষ্ট অভাব আছে। অতএব আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে অ্যারিস্টটল এইভাবেই যুক্তির মাধ্যমে বোঝাতে চাচ্ছেন যে ট্র্যাজিক পোয়েট্রি ইজ বেটার দ্যান epic poetry, superior. And with this quite controversial conclusion, Aristotle ends his poetics. এভাবেই অ্যারিস্টটল কিন্তু তার পোয়েটিক্স নিয়ে আলোচনা শেষ করে দিচ্ছেন। This is the ending of the study, in-depth study of our poetics. আমরা 7টা লেকচারে, in 7 lecture, we tried to understand Aristotle's poetics. অ্যারিস্টটলের পোয়েটিক্স এটা শুধুমাত্র, আমরা যদি চিন্তা করি শুধুমাত্র পোয়েট্রির কথা বলেছে তাহলে কিন্তু ভুল বোঝা হবে। আর্টের সমস্ত মাধ্যমেই এই জেনারেল নলেজ গুলো, একদম বেসিক নলেজ অ্যাপ্লাই করা সম্ভব। অ্যারিস্টটল শুধুমাত্র পোয়েট্রির কথা এখানে বলেন নাই, ওভারঅল উনি শিল্পের কথা বলেছেন। এই যে আমাদের কোর্সের নাম কি, ক্রিটিক্যাল থিওরিজ অ্যান্ড লিটারারি ক্রিটিসিজম, কেন অ্যারিস্টটলের পোয়েটিক্সকে একদম মূলে ধরা হয়? অ্যারিস্টটলের পোয়েটিক্স শুধুমাত্র লিটারেচার ক্রিটিসিজমের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে তাই না, এটা আমাদেরকে যে কোনো শিল্প সমালোচনার ক্ষেত্রে কিন্তু হেল্প করবে। ইট হ্যাজ সাম ইউনিভার্সাল গাইডেন্স ফর ওভারঅল হিউম্যান আর্ট। আমরা এই পোয়েটিক্সে যে আমাদের নলেজগুলো, এই নলেজগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা ক্রিটিসাইজ করতে পারি যে কোনো লিটারেচার, এনি লিটারেচার। যদিও তার সময় পোয়েট্রিটা ছিল সবচেয়ে বেশি ডমিনেন্ট, কিন্তু এখনকার সময় যত আমাদের লিটারেরি ফর্ম আছে, ছোট গল্প, বড় গল্প, নাটক, উপন্যাস, ড্রামা, নভেলা, টেলিনভেলা, ইভেন আমাদের যে সিরিজ গুলো, এখানেও কিন্তু আমরা আমাদের এই নলেজ গুলো অ্যাপ্লাই করতে পারি। কিভাবে অ্যাপ্লাই করতে পারি? আমরা একদম শুরু থেকে আসি, একদম শুরু থেকে আমাদের লেকচার 1-এ আমরা কি বলেছিলাম, আমরা একটু আপনাদেরকে দেখি দেখাতে পারি কিনা। লেকচার 1, হ্যাঁ, লেকচার 1, লেকচার 1-এ আমাদের ফোকাস কি ছিল? প্রথমে আমরা মাইমেসিস নিয়ে কথা বলেছি, অনুকরণ। মাইমেসিস কি, মাইমেসিস কি এটা যদি আমরা জানি, অনুকরণ কি এটা যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা যে কোনো জায়গায় এই চ্যালেঞ্জটা আর্টিস্টকে বা কবিকে বা সাহিত্যিককে, যে কোনো সাহিত্যিককে আমরা কিন্তু এই চ্যালেঞ্জটা ছুড়ে দিতে পারি যে আচ্ছা, এই যে আপনি লিটারেচারটা রচনা করলেন, এখানে আপনার মাইমেসিস কতটা সার্থক, আপনার ইমিটেশন অফ রিয়েলিটি এটা কি সাকসেসফুল অর নট, এটা কি শিল্পসম্মত কিনা, আপনি কিন্তু এই কোয়েশ্চেনটা করতে পারেন। মানে এই পয়েন্টের আলোকে আপনি কিন্তু ক্রিটিসাইজ করতে পারবেন। পোয়েট্রি, আপনি যদি এই যে পোয়েট্রির সংজ্ঞাটা জানেন, অ্যারিস্টটলের পোয়েট্রির সংজ্ঞাটা জানেন, এই আলোকে কিন্তু আপনি যে কোনো কবিতাকে চ্যালেঞ্জ করতে পারেন যে আচ্ছা, অ্যারিস্টটল যে বলল এটা হচ্ছে কবিতার সংজ্ঞা, সেই সংজ্ঞার আলোকে এটা কি সাকসেসফুল, ইজ ইট এ সাকসেসফুল পোয়েট্রি অর নট। তারপর এই যে ট্র্যাজেডিয়ান কমেডি সম্পর্কে এখানে ধারণা দেয়া আছে। তখন কিন্তু আপনি
চাইলেই চ্যালেঞ্জ করতে পারেন, আচ্ছা এটা কি ইজ ইট এ ট্র্যাজেডি অর কমেডি? যদি এটা আমাকে কমেডি বলছি, কেন কমেডি বলছি? যদি ট্র্যাজেডি বলছি, কেন ট্র্যাজেডি বলছি? আবার এপিক পোয়েট্রি, যখনই এপিক পোয়েট্রি বলছে তাহলে এপিক পোয়েট্রির মানেটা কি? অ্যারিস্টটল এপিক পোয়েট্রি বলতে কি বোঝাচ্ছেন? একইভাবে আমরা যদি আমাদের লেকচার 2 তে যাই, লেকচার 2 তে আমাদের ফোকাস কি ছিল? আমরা ট্র্যাজেডি নিয়ে আরো ডিটেইলে আলোচনা করেছি। ট্র্যাজেডির সংজ্ঞাটা আমরা পাওয়ার চেষ্টা করেছি। যদি আমি জানি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ট্র্যাজেডি, তখন যে কোনো ট্র্যাজেডি, যখন কোনো একজন কবি দাবি করবে আমি একটা ট্র্যাজেডি লিখলাম অথবা দিস ইজ এ ট্র্যাজেডি, সেটা যে কোনো কিছুই হোক, একটা গল্প হোক, উপন্যাস হোক, নাটক হোক, বা কেউ যদি দাবি করে যে আমার লাইফটা একটা ট্র্যাজেডি, তখন কিন্তু আপনি এই পয়েন্টগুলোর আলোকে সেটাকে ক্রিটিসাইজ করতে পারবেন। মানে ক্রিটিসিজমটা কিন্তু শুধু লিটারেচারে সীমাবদ্ধ রইল না, এটা কিন্তু আমাদের সোশ্যাল ডিসকোর্সে পর্যন্ত চলে যাচ্ছে। মানে আপনি কথোপকথন, দৈনন্দিন কনভারসেশনেও কিন্তু আপনি এই পয়েন্টগুলোর আলোকে ক্রিটিসাইজ করতে পারেন। ট্র্যাজেডি, এই যে একটা পারফেক্ট ট্র্যাজেডির 6টা পার্ট থাকা জরুরি। আপনি যখনই জানবেন তখনই কিন্তু আপনি ইউ উইল বি এবল টু criticize whether it is a complete tragedy or not. আপনি এই পার্টগুলো খুঁজবেন যে পার্টগুলো আছে কিনা, সবগুলো সবগুলো পার্ট আছে কিনা, তাহলে আপনি ক্রিটিসাইজ করতে পারছেন। প্লট, একটা প্লট যদি সাকসেসফুল হিসেবে আমরা দাবি করতে চাই, if we wish to declare a plot is a complete plot, তাহলে কি কি বিষয় মাথায় রাখতে হবে? আপনার যদি জানা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সহজেই এটাকে ক্রিটিসাইজ করতে পারবেন। এটা জাস্ট এক্সাম্পল। এরকম আমরা প্রতিটা লেকচারেই কিন্তু আমরা বিভিন্ন থিওরিগুলো আলোচনা করেছি। দিস আর দ্য থিওরিজ প্রোভাইডেড বাই অ্যারিস্টটল। এগুলোর ভিত্তিতে আমরা ক্রিটিসাইজ করতে পারি। থার্ড লেকচারে আমাদের ফোকাস কি ছিল? স্ট্রাকচার, এই যে এলিমেন্টস অফ প্লট। প্লটে কি কি এলিমেন্ট থাকতে হবে? আপনার যদি জানা থাকে কি কি এলিমেন্ট থাকলে সেটাকে আমরা পারফেক্ট প্লট বলতে পারি, তাহলে কিন্তু আপনি চাইলেই যে কোনো গল্পের প্লট, যে কোনো নাটকের প্লট আপনি কিন্তু ক্রিটিসাইজ করতে পারবেন। মানে আপনি এই আমাদের লেকচারগুলো আপনি যদি ভালো করে খেয়াল করেন, ইট উইল গিভ ইউ দ্য ক্রাইটেরিয়া অফ ক্রিটিসিজম। ইউ উইল বি এবল টু ক্রিটিসাইজ এনি আর্ট, এনি টাইপস অফ লিটারেচার। যেহেতু এটা মোটামুটি আমাদেরকে একটা, আমরা কিন্তু বলছি না ইট ইজ আ পারফেক্ট ফাউন্ডেশন, বাট ইট ইজ আ ফাউন্ডেশন যেটা আমাদেরকে গাইডেন্স দেবে পরবর্তীতে। আমরা এই বেসিক নলেজের উপর ভিত্তি করে কিন্তু আমরা যে কোনো কিছুকে ক্রিটিসাইজ করতে পারি। হেন্স আমাদের কোর্স টাইটেল ক্রিটিক্যাল। যদি কেউ আমাদেরকে প্রশ্ন করে যে কেন আমরা অ্যারিস্টটল পড়বো, why should we study Aristotle's poetics, তাহলে আমরা কিন্তু এই যুক্তিটা দিতে পারি যে আমরা অ্যারিস্টটল পোয়েটিক্সে যে থিওরিগুলো জেনেছি, এই থিওরির আলোকে আমরা যে কোনো সাহিত্যকর্ম বা যে কোনো শিল্পকর্মকে আমরা ক্রিটিসাইজ করতে পারি। Therefore, Aristotle's poetics is a perfect beginning to study critical theories. এখন আপনাদের সাথে আমি মানে কমপ্লিট আলোচনা করতে চাচ্ছি যে আপনাদের কমেন্ট কি, আপনাদের কি ধারণা? ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? কেউ কি কোনো কিছু মেনশন করতে চাচ্ছেন? নিপা আক্তার কিছু বলবেন? স্যার
হ্যাঁ, জি বলেন। স্যার আমি একটু লিভ নিতে চাচ্ছিলাম, একটু প্রবলেম স্যার। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। নিপা কিছু বলবেন? না স্যার। জান্নাতুল কোবরা কিছু বলবেন? নো স্যার। তাসলিমা জাহান মৌ, এটা কি আপনার ফার্স্ট ক্লাস আমাদের সাথে? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। ও আচ্ছা, আপনি তো তাহলে একটু পিছিয়ে আছেন, অন্যগুলো তাহলে আপনাকে দেখতে হবে, আগেই তো আপনি বলতে পারবেন না। আমাদের সবগুলো আমাদের সবগুলো লেকচার কিন্তু মানে রেকর্ডিং অ্যাভেলেবল। আপনি কি আমাদের জি গ্রুপে স্যার। অ্যাড আছেন? জি 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 স্যার আছি। আচ্ছা, আপনি রেকর্ডিং গুলো দেখলে আপনি কি করতে পারবেন। জি স্যার আমি দেখে নিব রেকর্ডিং গুলা। আচ্ছা, সাথী হাসান, কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ স্যার, আপাতত নাই, তবে সবগুলো আবার পড়ে তারপর স্যার কোশ্চেন হবে। ওকে, মাশকুর কিছু বলবেন? নো স্যার। কি মনে হয় এই যে অ্যারিস্টটল সাহেব এত কিছু বলে গেছেন, এই বিষয়ে আপনার পার্সোনাল কি মনে হয়? I think he makes quite sense. মোটামুটি কি মানে মোটামুটি কি একটা পর্যায়ে আমরা কি আসলাম কিনা, যে এটাকে আমরা বেস হিসেবে ধরতে পারি কিনা? ইয়েস স্যার। এই যে উনি পোয়েট্রিকে বলছেন মাইমেসিস অফ রিয়েলিটি, এটাকে আমরা আর কি কিভাবে বলতে পারি? Well, I mean that's one form of poetry, I'd say. আচ্ছা, And that's just one aspect of poetry. Poetry is the imitation of the reality, but it doesn't always have to be. হুম, It can be non-relatable as well. It can be এটা কি সম্ভব? related to. Is it practically possible to write unrealistic poetry? Well, it's not possible to practically create it, but poetry doesn't always have to be practical. It can be impractical, but it doesn't always have আচ্ছা, to be practical. impractical, even the word impractical has practical in it. Yes, sir, of course. I mean, it's not unrelated to practicality, but it's not practical. The thing is, যেটা আমরা বলছি যে totally something different, totally something unrealistic, এটা কিন্তু ওইভাবে মানে আমরা সবসময় আনরিয়েল কোনো কিছু করার জন্য কিন্তু রিয়েলের আশ্রয় নেই। উইদাউট রিয়ালিটি ইভেন উই ক্যানট ইভেন we cannot even write Yes, unreality. yes, of course, sir. I mean, there has to, even our subject, even when we think about subjectivity and so on, Yes. even then there has to be some sort of objectivity inside that subjective notions. So poetry is to me poetry is something like that. I mean, it is a subjective experience. First of all, poetry has to be performed, or it's probably always performed in for the poet himself and poet themselves, firstly. But then even that poet is not actually alone. The poet is a production of his surroundings. I mean, the things that he contribute to his creation, his art. That is a
culmination of all the influences that surrounds him. So a poet is culmination of reality surrounds him. Yes, and that yes, and that's not just a plain truth. I mean, a poet is a culmination of his surroundings, the realities, but that culmination, it can present itself in a form that is not very real at all, and not in perfect alignment with reality. Okay, then first আমাদেরকে সবার আগে ক্লিয়ার করতে হবে, we need to clear our idea about what is reality. Yes, sir. So objective, if reality is indeed an objective form of truth, if we agree to the point that reality is objective indeed, I mean, it doesn't matter how we perceive it, reality is constant, then I think it's just it's a platonic concept that reality is constant, but it's not practical at all. So Yes, Aristotle took this definition of practicality, I mean reality, I think let's that reality take the examples. Let's take the examples of all the unique writings, all the unique creation. Okay, the foundation, where did they start? Without this objective truth that everyone agrees upon, without that foundation they cannot flourish. Mhm. Even it doesn't matter how subjective you are, how unique you are, but you are saying something. Where is your utterance come from? কোথা থেকে আসছে? মানে Yeah, there is an objective base for everything. Yeah. whatever we say, মানে এটা একটা perspective হতে পারে যে whatever we say, in some sort of some, there are some percentage of mimesis in there, some percentage of imitation is there. We are imitating. Yes. Yeah, It, that is true. That is true, sir. yes, মানে it is a lens, it is a way of watching. মানে আমরা দাবি করছি যে এটা একেবারে নতুন, আমি 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 কিছু বলছি এটা একেবারে নতুন, এর আগে কেউ কখনো বলেনি, এটা এভাবে দাবি করা আসলে অ্যাবসার্ড। মানে Yeah, that doesn't make any sense, sir. And even Shakespeare didn't really create anything, he recreated rather. রিক্রিয়েটেড। Yeah. ইয়েস, সো ইমিটেশন, এই জন্য কিন্তু আমরা এই অ্যারিস্টটলকে কিন্তু ক্রেডিট দিচ্ছি। হি ইজ সেইং দ্যাট আর্ট ইজ mimesis, imitation of our life. এখন Yes, sir. And Aristotle even didn't create anything. yeah Fun fact. yes Yeah. yes He just explained what Plato said, and yes yes আমরা আরো পিছনে গেলে আরো পাবো, প্লেটো, সক্রেটিস, আরো পিছনে যাই না কেন, আমরা তো এদের কথা জানি। even we don't know many names. Okay, history is written in the hand of victors. বিজয়ীর হাতে তো ইতিহাস লেখা হয়, আমরা তো অত অনেক কিছুই জানি না। কথা হচ্ছে যে ইভেন দালির কথা যদি আমরা দেখি, ইভেন পোলক, তাদের যে পেইন্টিং গুলো যদি আমরা দেখি, হঠাৎ করে দেখলে মনে হবে সামথিং টোটালি আনরিয়াল, কিন্তু আসলে কি সামথিং টোটালি আনরিয়াল? আর্ট প্রসেসের মধ্যেও দালি সে যদি রিয়েলিজম না আনতে পারে তাহলে তো আমরা ওর যে ম্যাজিক সেটা বুঝতে পারবো না। এখন সুরিয়ালিজম, ম্যাজিক রিয়েলিজম, এগুলো কি শুধুমাত্র টার্ম কিনা? আলটিমেটলি ওই অ্যারিস্টটল যে কথাটা বললো যে মাইমেসিস, অনুকরণটা এক একজন এক এক লেভেল পর্যন্ত অনুকরণ করে এবং তার অনুকরণের ধরনটা এক এক রকম। রিয়েলিস্ট যারা ছিল ওই রেনেসা পিরিয়ডে, যারা হাইপার রিয়েলিস্টিক পেইন্টিং করতে, ইভেন এখনো যারা হাইপার রিয়েলিস্টিক পেইন্টিং করে, তাদের দাবি কি? এটা তাদের ডিক্লারেশনই থাকে যে আমরা উই আর পোর্ট্রেইং লাইফ অ্যাজ ইট ইজ, উই আর ইমিটেটিং লাইফ অ্যাজ ইট ইজ। আবার পপুলার আর্টিস্টদের মধ্যে যারা জনপ্রিয় হয় বেশিরভাগ সময় পপুলার, তাদেরকে আমরা এটা বলতে পারি কিনা যে দে ফোকাস অন হোয়াট ইজ থট টু বি,
মানুষজন কি ভাবছে, এবং যারা ভেরি রেয়ার, অল্প কিছু যারা টাইমলেস আর্টিস্ট, যারা ট্রু আর্টিস্ট আমরা দাবি করি, তারা কি এটা বলছে না যে হোয়াট ইট অট টু বি, মানে ফ্রম দেয়ার পার্সপেক্টিভ, ফ্রম দেয়ার উইনিক্স সাবজেক্টিভ স্ট্যান্ড, তারা কি এটা বলার চেষ্টা করছে কিনা যে এমন হওয়া উচিত, এমন হলে কেমন হয়? এই যে থ্রি ওয়ে, এটা তো আরো মানে এইভাবে তো আসলে বলা যায় না, কিন্তু আমরা শুরু করছি এই জায়গায় যে আমরা কি এইভাবে ক্রিটিসাইজ করতে পারি কিনা, whether can we criticize it in this way or not. আমরা আরেকটু চিন্তা করি, আরেকটু ভাবি, আরেকটু সময় নেন, আপনারা লেকচার গুলো দেখেন। আমাদের এই কোর্সের মূল আলটিমেট ফোকাসটা কিন্তু ওই জায়গায় যে আমরা কি এগুলোর ভিত্তিতে আমরা ক্রিটিসাইজ করতে পারতেছি কিনা যে কোনো কিছু। এখন আপনাদেরকে যদি একটা গল্প দিয়ে দেওয়া হয়, ইউ আর গিভেন আ স্টোরি, একটা গল্প আপনাদেরকে দিয়ে দেওয়া হলো, এখন আপনাদেরকে বলা হলো যে পোয়েটিক্স এর উপর বেসিস করে, অন দ্য বেসিস অফ পোয়েটিক্স, অ্যারিস্টটলস পোয়েটিক্স, প্লিজ ক্রিটিসাইজ, আপনাকে ক্রিটিসাইজ করতে হবে। তাহলে আপনি একদম শুরু থেকে হয়তো কোশ্চেন করতে পারেন। লেকচার 1-এ যদি আসেন, লেকচার 1-এ আমাদের টপিক গুলো কি ছিল? পোয়েট্রি। শুরুতেই আপনি ওখানে বলবেন ইজ ইট আ পোয়েট্রি অর নট, আপনি ক্রিটিসাইজ করতে পারেন যে না, দিস ইজ নট এ পোয়েট্রি, দিস ইজ এ স্টোরি। মূল কথা এটা না, আপনাকে কোয়েশ্চেন করতে হবে মাইমেসিসটা প্রপারলি হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, এটা আমি পরবর্তীতে আরো বলবো, আপাতত এটা শুধু মাথায় রাখেন যে আপনারা আলটিমেট আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা কি অ্যারিস্টটলের লেন্স দিয়ে ক্রিটিসাইজ করতে পারি কিনা। এই অ্যারিস্টটলের পোয়েটিক্সটা আইডিয়া নিয়ে আমরা কি যে কোনো সাহিত্য, সেটা যে কোনো আর্ট হতে পারে, ইভেন সং হতে পারে, ইভেন ডান্স হতে পারে, যে কোনো শিল্পকর্ম, যে কোনো পারফর্ম আর্ট হতে পারে, যে কোনো পিস অফ লিটারেচার হতে পারে, সেটাকে আমরা ক্রিটিসাইজ করতে পারি কিনা, এরকম মানে আমরা অ্যাপ্লাই করব। আমরা যা কিছু পাচ্ছি সবই তো থিওরি। এখন আপনি এটা মানেন কি না মানেন সেটা পরে, আগে আপনি এটা অ্যাপ্লাই করতে পারছেন কিনা। অ্যাপ্লাই করতে পারলে আমি বুঝবো যে আপনি বুঝেছেন, বোঝার পরে তো প্রশ্ন আসে আপনি মানেন কি মানেন না, তাই না? এট ফার্স্ট ইউ নিড টু নো হোয়াট ইজ ইট। আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন তখনই মোটামুটি আমরা ধরে নিতে পারবো যে হ্যাঁ, আপনি এটা মোটামুটি বুঝেছেন। তারপর আপনার কোয়েশ্চেন থাকবে যে হোয়াট ইজ ইউর পার্সোনাল অপিনিয়ন অ্যাবাউট ইট। ওকে, চলতে থাকুক, আজকে অনেকের ক্লাস আছে, ভালো থাকেন আপনারা। এটা আমি যত তাড়াতাড়ি সম্ভব রেকর্ডিং দিয়ে দিব। থ্যাংক ইউ স্যার। একটু চিন্তা করি আমরা। ওকে, ভালো থাকেন সবাই। কোনো কোয়েশ্চেন থাকলে গুগল ক্লাসরুম আছে, মেসেঞ্জার আছে, প্লিজ জিজ্ঞেস করবেন। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।